খিক করে হাসছে নীলাদ্রি। তার হাসিতে ভড়কে গেল কল্পনা। তুমি এভাবে হাসছো কেন? নীলাদ্রির ফুরফুরে মেজাজে বলে ওঠে, ভাইয়ের বউ পালিয়েছে। আকাশ থেকে পড়ার মতো অবাক হলো কল্পনা। কি? ইয়েস মাই ডিয়ার ওয়াইফ। ভাইয়ের সুইট কিউট বউটা পালিয়েছে। কল্পনা যেন বিশ্বাস করতে পারছে না। আফ্রিদকে ধোকা দিয়ে পালানো কি এতটাই সহজ? থাইল্যান্ড। টিপ টিপ করে ঝড়ে বৃষ্টি পড়ছে, যেন আকাশের বুক ভেঙে কাঁদছে ন্যান্সির সাথে একাত্ম হয়ে। চারপাশ কেমন গুমট, কেমন ভেজা অন্ধকার। মনে হচ্ছে প্রতিটি ফোঁটা যেন তার হৃদয়ের ব্যথা বহন করে আশ্রে পড়ছে মাটিতে। বুকের ভেতরে দম বন্ধ করা কষ্ট এতটাই যন্ত্রণার উৎস শুধু সেই অভিশপ্ত পুরুষ। তার হাত থেকে বাঁচতে পালিয়ে এসেছে অচেনা রাস্তায়, অথচ কোথায় যাবে জানে না। থাইল্যান্ডের এর আগে কখনো আসা হয়নি। উঁচু উঁচু বিল্ডিং দেখেনি। এত এত অপরিচিত লোকজনের সামনে ভয়ে আড়ষ্ট হচ্ছে মেয়েটা। পালিত বাবা মায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, অথচ জানতে পেরেছে তারা নেই। শুনল তারা নাকি ঢাকা শহর ছেড়ে চলে গেছে বহুদূরে। এত বড় আঘাতের কথা জানতে পারল না। ভেতরটা হাহাকার করে উঠল। একাকিত্বের ভারে যেন পা দুটো আর এগোতে চায় না। বাংলাদেশে থাকাকালীন অবস্থায় এহসান মঞ্জিলের বাইরে পা রাখেনি ন্যান্সি। সর্বদা চোখে চোখে রাখা হয়েছিল। ফোনটা অবধি তার থেকে নিয়ে নেওয়া হয়েছিল, অথচ এখানে আসার পর চেষ্টা করেছে তাদের সাথে যোগাযোগ করার। দূরে হঠাৎ বজ্রপাত, আকাশ ফুঁড়ে বিকট শব্দে বাজ পড়তে আঁতকে উঠল ন্যান্সির অন্তরাত্মা। শিহরিত দেহ কেঁপে উঠল ভিজে কাপড়ে। রাস্তার ধারে এক বিরাট গাছের নিচে দাঁড়িয়ে পড়ল। বাতাসের পাতায় ঝিরঝির শব্দে মিলেমিশে গিয়ে বৃষ্টিকে আরও ভয়াল করে তুলছে। রাত গভীর। অচেনা নগরীতে নির্জনতা আর ভেজা অন্ধকারে একা দাঁড়িয়েছে সে। কোথাও আশ্রয় নেই, কারো হাত নেই। শুধু অজানা গন্তব্যের ভয়াল পথ আর বুক ফাটা হাহাকার। মনে হচ্ছে এই শহরটা তাকে গ্রাস করতে চাইছে। তবু বেঁচে থাকা তাগিদে দাঁত চেপে চোখের জল মুছল ন্যান্সি। বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব এই শহর ছাড়তে হবে তাকে। যেতে হবে অনেক অনেক দূরে, নয়তো নিশ্চিত আফ্রিদ তাকে খুঁজে নেবে। কিছুটা দূরে যেতে নজরে এলো বাসস্ট্যান্ড। সেদিকের মানুষের ভিড় জমছে। বৃষ্টিতে ভিজে একাকার নানসির সর্বাঙ্গ। ভিড় বাড়ছে ধীরে ধীরে। কিছুটা দূরে কালো স্যুট পরিহিত লোক দেখতে পেল ন্যান্সি। ভয়ার্থ দৃষ্টিতে তাকালো সে। আরে, এই লোকগুলো তো আফ্রিদের গার্ড। না না, এখানে আর এক মুহূর্ত থাকা সম্ভব নয়। যত তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। ন্যান্সি তড়িঘড়ি করতে বের হতে গিয়ে একজন ভদ্রমহিলার সাথে ধাক্কা খেল। ভয়ার্থ কণ্ঠ বলল, সরি সরি, ক্ষমা করবেন। হোয়াট ইজ দিস? ন্যান্সি প্রতিউত্তরে জবাব দিল না, কোনো রকম বেরিয়ে গেল। তৎক্ষণাৎ ওই লোকগুলো ভদ্রমহিলার কাছে এলো। হ্যাভ ইউ সিন দিস গার্ল? ন্যান্সির একটা ছবি সামনে ধরে গার্ডগুলো ভদ্রমহিলা দেখে চিনে ফেলল। সবে তো দেখা হলো। সন্ধিহান কণ্ঠে বলল, শি ওয়াজ শি এ বিগ হারি। একে অপরের মুখ চাওয়াচাই করলো গার্ডগুলো। দ্রুত ফোন বের করে কল লাগালো ঈশানকে। হ্যালো ঈশান স্যার, ম্যামকে পাওয়া গেছে। ঈশান তস্ত্র পায়ে এগোতে লাগলো আফ্রিদের নিকট। ওয়াইন কর্নারে একের পর এক হুইস্কি শেষ করে চলছে আফ্রিদ এহসান। ঈশান নিরেট স্বরে বলল, ব্যাস, ম্যামকে পাওয়া গেছে। চক্ষুদয় জ্বলে ওঠে আফ্রিদের। গাড়ি বের কর ঈশান, আর হ্যাঁ, রিভলভার নিতে ভুলিস না। আমি আজকে ওর ঠিক মাথার মাঝখানে গুনি গুনি 10টা গুলি করব, কারণ ও আমার থেকে 10 ঘন্টা দূরে ছিল। ঈশান কী বলবে বুঝে উঠতে পারছে না। আফ্রিদ যে পরিমাণ রেগে আছে তার উপর ড্রিঙ্ক করছে। ন্যান্সির কাছে যাওয়ার পর তাকে সামলানো মুশকিল। বুকের ভিতর দামামার মতো কাঁপছে ন্যান্সির হৃদয়, যেন রক্তের স্রোত বুকে আসছে পড়ছে বারবার। মেইন রোড আর কয়েক মাত্র দূরে, তবুও এই নির্জন পথ মনে হচ্ছে অন্তহীন। প্রতিটা মুহূর্ত ভয়ের শীতল হাত তাকে আঁকড়ে ধরছে। রাস্তার ধারে গাড়ির উপর বসা লোকটার চোখে যখন আগুনের মতো নোংরা লালসা ভরা দৃষ্টি দিল, ন্যান্সির শরীর শিউরে উঠল। বুকের ভেতর আতঙ্কের ঝড় বয়ে গেল। দ্রুত পা বাড়ালো। টের পেল পেছন পেছন এগিয়ে আসছে সেই খারাপ লোকটা। হঠাৎ সামনে এসে দাঁড়ালো লোকটা। কদর্য হাসি, চোখে ঘৃণ্য খিদে, কুশ্রী ইঙ্গিতে সাথে কণ্ঠ বেজে উঠল বিষাক্ত শব্দ। 1 ঘন্টা কত নিবি? লোকটার কথায় বুঝতে বাকি নেই লোকটা বাংলাদেশি। লজ্জায়, ঘৃণায় আর ক্ষোভে একসাথে ফুটে উঠল
ন্যান্সির ভিতরে। চোখের বজ্রে হুঙ্কার, ঠোঁটে থরথর প্রতিবাদ। দেখুন, বাজে কথা বলবেন না, আমি ওরকম মেয়ে না। কিন্তু লোকটার কদর্য হাসি আর বিষিয়ে উঠল ন্যান্সির অন্তরকে। পাগল কি কখনো স্বীকার করে যে সে পাগল? রাস্তার মা কি কখনো স্বীকার করে সে মা? তীব্র জ্বলে উঠল নান্সি, কণ্ঠে বজ্রপাতের মতো ঝড়। কুত্তার বাচ্চা, তোর মা বোন বোধহয় তোকে তেমন করে জন্ম দিছে, তাই তুই সব মেয়েকে মা ভাবিস। আর সামনে থেকে নয়তো জুতো পিটাবো। ভালো চাইলে এক্ষুনি বিদায় হ। কিন্তু পরক্ষণে কালবৈশাখীর মতো ঝাঁপিয়ে পড়ল লোকটা। হঠাৎ করে ওড়না টেনে ধরল তার। দমবন্ধ আতঙ্কে নান্সিকে আঁকড়ে ছাড়ানোর চেষ্টা করলো। চোখে একরাশ ঘৃণা নিয়ে একদলা থুতু ছুঁড়ে মারল লোকটার মুখে। মুহূর্তের মধ্যে কোতে ফেটে পড়ল। সে সজোরে থাপ্পড় বসালো ন্যান্সির গালে। চোখে মাথায় আগুন ঝলসে উঠল। ছিটকে পড়ল ন্যান্সি। শরীরটা মাটিতে আছড়ে পড়ল ভিজে তুলে। তখন বোম শব্দ তুলে রোলস রয়েল ফ্যাটম এক ঝলসে ওঠা গাড়িটা হেডলাইট আলো কেটে দিল অন্ধকার। চোখের সামনে সাদা আগুনের মতো আলো পড়ায় দু হাত তুলে ঢেকে ফেলল মুখ। ধীরে ধীরে দৃষ্টি মেলে তাকাতে বুকের কাঁপন আরও তীব্র হলো। আলোর ভেতর থেকে বেরিয়ে এলো এক পরিচিত মুখখানি। ভয়ার্ত চোখে তাকিয়ে রইল ন্যান্সি। তীর তীর করে কাঁপতে থাকা ওষ্ঠযুগল বলে উঠল, আফ্রিদা হোসেন। হাতে হুইস্কির বোতল, অন্য হাতে সিগারেট। বেশ আয়েশ করে গাড়ির বনেটের উপর গিয়ে বসলো। পেছন পেছন আরও কিছু গার্ড আর ঈশান এসে দাঁড়িয়েছে। তৎক্ষণাৎ আফ্রিদ হুইস্কির বোতলে চুমুক দিয়ে সিগারেটের লম্বা টান দিল। পরপর সম্পূর্ণ সিগারেটটা শেষ করলো। পরনে একটা নর্মাল ট্রাউজার আর শার্ট। সকালে যেরকম দেখেছিল তাকে সেভাবেই আছে সে। আরেকটা সিগারেট ধরে বনেটের উপর হাত, হুইস্কির বোতলটা রাখা। লম্বা একটা টান দিয়ে সিগারেট লোকটার উদ্দেশ্য বলে, বাংলাদেশি? লোকটা মাথা নাড়ল, হ্যাঁ, কিন্তু তুই কে? আফ্রিদ সিগারেট টানতে টানতে হাসলো। ঈশান আফ্রিদের উদ্দেশ্যে আওড়ালো, বস, ম্যামকে নিয়ে আসবো? আফ্রিদ কড়া চোখ তাকাতে চুপ করে গেল ঈশান। ন্যান্সির চুপসে যাওয়া মুখখানি দেখে বড্ড মায়া হচ্ছে ঈশানের। আফ্রিদ গা ছাড়া ভাব নিয়ে বলল, আমি কেউ না, আমি তো তোদের সিনেমা দেখার জন্য আসলাম। তাই ব্রো, দাঁড়িয়ে আছিস কেন? শুরু কর সিনেমা। আফ্রিদ গা ছমছমের কথায় মণিজোড়া যেন কোটা থেকে বেরিয়ে আসবে এক্ষুনি। ন্যান্সির কাপা গলা বললেন, আপনি কি বলছেন এসব? আমি কি বলছেন এগুলো আপনি? আফ্রিদ এবার সিগারেটের টান দে, কে তুই? এই যে রাস্তায় রয়েছিস, তোকে একটা লোক ছুঁয়েছে, তুই কে? তোকে কে আমি চিনি? একদম চিনি না। চুর চুর করে ভেতরের আশাটুকু ভেঙে গেল। তবে আফ্রিদ তাকে রক্ষা করবে না। আফ্রিদ হুঙ্কার ছাড়ে, এই, তুই হিজড়া নাকি নাকি পুরুষত্ব বাসায় রেখে আসছোস? সিনেমা শুরু কর। এতক্ষণ আফ্রিদের এত এত গাঢ় কথা বলার ধরন সব কিছু বলে দিছে লোকটা সাধারণ নয়। লোকটা ঘামছে, ঘেমে একাকার। নিশ্চয় মেয়েটার সাথে কোনো না কোনো সম্পর্ক আছে। ঈশান অসহায় মুখে তাকালো ক্রন্দনরত নান্সির দিকে। মেয়েটা কাঁপছে ভয়ে। সরি, যেই হয়ে থাকুন, আপনি দয়া করে আমাকে ছেড়ে দিন, ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে লোকটা। আফ্রিদ থামল না। রিভলভার বের করে আঙুলের ডগায় নাচাতে নাচাতে সিগারেটের টান দেয়। হয়তো তুই কিছু করবি, নয়তো তোরে আমি কেটে ফেলবো। যখন তুই হিজড়া, তাহলে তোর বেঁচে থেকে লাভ কি? যখন ওরে একবার ধরছস, তাহলে সিনেমা না করা পর্যন্ত তোর মুক্তি নেই। যা, টাচ কর। যেতে বলছি, খা পোলা। লোকটা কেঁপে উঠল। এতগুলো এগোতে লাগলো নান্সির দিকে। অন্তরাত্মা কেঁপে উঠল নান্সি। এই লোকটা তাকে ছুঁবে না, কিছুতেই সহ্য করতে পারবে না এসব। পেছোতে লাগলো ন্যান্সি। বসা অবস্থায় পিছু লাগলো। না না। দ্রুত পায়ে উঠে দাঁড়ালো। উঠে গিয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে আফ্রিদকে যতটা সম্ভব শক্ত করে আঁকড়ে ধরছে। আফ্রিদের বকটেপিস হাঁসফাঁস ভঙ্গিতে আড়ালো, প্লিজ লোকটাকে থামান, আমি এগুলো সহ্য করতে পারবো না। না না, থামান প্লিজ। আফ্রিদ, মরে যাব আমি। আফ্রিদ নিশ্চুপ, সিগারেট টানতে ব্যস্ত। বক্ষ পৃষ্ঠে কম্পিত রমণীকে এক পলক দেখার প্রয়োজন বোধ করল না। উল্টে দূরে সরিয়ে দিতে ধাক্কা দিল। ছাড়, নষ্টা কোথাকার। তোকে শুকুরে ছিঁড়ে খাওয়া উচিত। ওই বান্দির পোলা হিজড়া কোথাকার, এটারে নিয়ে যা। ছেলেটা পারছে না, কেঁদে ফেলছে। কোন দুঃখে যে এই মেয়েকে ধরতে গেল। নান্সি আফ্রিদের গর্জনে আবারও কেঁপে উঠল। একমাত্র এই লোক ছাড়া কেউ সাহায্য করবে না এখানে। টিশার্ট খামচে ধরে আছে ন্যান্সি, পারে না বুকের ভেতর ঢুকে যেতে। আফ্রিদ, ছুতে নিষেধ করুন, আমি ভয় পাচ্ছি, চলে যেতে বলুন। বলুন না প্লিজ।
হু হু শব্দে কেঁদে উঠল মেয়েটা। বুকের উপর থেকে রমণীর কান্না ভেজা মুখখানি তুলে ধরল আফ্রিদ। সে সিগারেট টান দিয়ে সম্পূর্ণ ধোঁয়া ন্যান্সির মুখের উপর ছেড়ে দিল। খুক খুক করে কেশে উঠল মেয়েটা। আবার আফ্রিদের গলদেশে হামলে পড়ে। তোকে কেন বাঁচাতে যাব? তুই কে? কম্পিত হাতটা আরও টেনে ধরে আফ্রিদের টি শার্টটা। দ্রু দ্রু বুকের কম্পন, কণ্ঠনালী কাঁপন সব মিলিয়ে ফিসফিস করে বলল, আমি আপনার ওয়াইফ। আমাকে পবিত্র রাখা আপনার দায়িত্ব। কথাটা বলে আবারও মুখ গুজে দিল ন্যান্সি। এতক্ষণে হাত জোড়া বাড়ালো আফ্রিদ। নিজের সাথে চেপে ধরল ন্যান্সিকে। পিঠ খামচে বুকে চেপে ধরল। ন্যান্সি থরথর করে কাঁপছে, কিন্তু ভয়ঙ্কর হাত দুটো তাকে নিজের সাথে পেঁচিয়ে ধরছে। অতঃপর খিটখিটে মেজে বলল, তাকা আমার দিকে। তাকা না বাল। ধমকে খেয়ে সহসা মুখ বের করে আনে ন্যান্সি। চোখের পাতা কাঁপছে ন্যান্সির। গাল বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। আফ্রিদ আবার শুধায়, তুই কে আমার? বল বল, দ্রুত বল। ও ওয়াইফ। প্লিজ ওনাকে সরান, জানোয়ারের বাচ্চা। নিষেধ করো না ছুতে। ভুরু কুঁচকে এলো আফ্রিদ। বাঁকা হাসি পরক্ষণে হাসিটা উবে গেল তার। ন্যান্সির লালচে চোখ, নখের আঁচড়, প্রশ্নবিদ্ধ নয়নে তাকাতে আঙুল দেখালো ন্যান্সির লোকটার দিকে। আফ্রিদ একদলা থুতু ফেললো নিচে। হুইস্কির বোতলে চুমুক দিয়ে বলল, কিরে শাওয়ার নাতি, এবার কাটার মতো বউটারে তোর ঝাঁটার মতো হাত দিয়ে আঘাত করলি? এতক্ষণ সবটা স্বচ্ছ জলের মতো পরিষ্কার হলো লোকটার কাছে। এই মেয়েটা, এই পাগলের বউ। আফ্রিদের মাথা জাকালো। উন্মাদ লাগছে তাকে। যে কেউ বলবে কোনো মানসিক রোগী বোধহয়। আফ্রিদ হিসেবে বলল, কিছুক্ষণ আগে বলেছিলি না আমি কে? আমিও ইললিগাল থেকে লিগ্যাল হওয়ার ভাদাস। লোকটা শুকনো ঢোক গিলল। আফ্রিদ খ্যাক করে উঠল। ঈশান, এই মেশিনের সমস্যা। ওরে দুটো লাল পানি খাওয়া, তারপর জায়গা মতো নিয়ে চল, আমি সাইজ করব পরে। লোকটা পালাতে চাইল, তার আগে গার্ডগুলো ধরে ফেললো তাকে। ঈশান জোরপূর্বক ইনজেক্ট করে। ন্যান্সি তখনও শক্ত করে জড়িয়েছে আফ্রিদকে। ছাড়বে না, ছাড়লেই শেষ হয়ে যাবে। এই মাতারি, তাকা আমার দিকে। ঝটপট মুখ করে তাকালো ন্যান্সি। আফ্রিদ সিগারেট টান দিয়ে ওষ্ঠজোড়া আঁকড়ে ধরে ন্যান্সির। সিগারেটের ধোঁয়া পেটে যেতে পেট মোচড় দিয়ে উঠল ন্যান্সির। ন্যান্সির নাক কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, কাশছে মেয়েটা। অতঃপর ছাড়ছে না আফ্রিদকে। থাইল্যান্ড, ধর, কান ধর, দ্রুত দ্রুত বলছি। মাঝরাতে আফ্রিদি হোসেন নাকি তার বউকে কান ধরেছে। অবিশ্বাস্য ব্যাপার স্যাপার। যেখানে অর্ধেক মানুষ ঘুমন্ত রয়েছে, সেখানে তারা রাস্তার মাঝখানে দাঁড়িয়েছে। নিজেকে কেমন তুচ্ছ মনে হচ্ছে ন্যান্সির। পালানোর আগে অবশ্যই তাকে বন্দোবস্ত করে পালানো উচিত ছিল। বড় বিতৃষ্ণা মিশ্রিত কণ্ঠ আওড়ালো, এই মুহূর্তে রাস্তায় কান ধরবো? এটা কোন ধরনের কথা? ন্যান্সির পাল্টা প্রশ্নে খেপে গেল আফ্রিদ। তেড়ে এলো থাপ্পড় দিতে। এক থাপ্পড় দিয়ে 32 পাটি দাঁত ফেলে দিব, বেয়াদব কোথাকার। পালানোর সময় মনে ছিল না? কান ধর। ন্যান্সি দুপা পিছিয়ে গেল। আচানক কিসের শব্দ শুনতে পেয়ে চমকে উঠে আবার এগিয়ে গেল। ওই তো পাশের জঙ্গল থেকে কি আওয়াজ আসছে। আফ্রিদ গাড়ি থেকে জ্যাকেট নিয়ে এলো। বেয়াদব নারী তাকে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিছে। হাত ঢুকা। জ্যাকেট পরাতে চাইল আফ্রিদ। ন্যান্সি চুপচাপ হাত গলিয়ে জ্যাকেটটা পরে নিল। বৃষ্টিতে ভিজে গেছে তাই আফ্রিদ এটা করছে। ন্যান্সি আমতা আমতা করলো, কান না ধরলে হয় না? আফ্রিদ ভুরু নাচে করলো, ওকে ফাইন, লেটস ব্যাক এ ডিল। হয়তো আমাকে ঠোঁট কামড়ে চুমু দে, নয়তো 100 বার কান ধর। চুমুর প্রসঙ্গ মুহূর্তে ন্যান্সির বুকের ভিতর অদ্ভুত এক মোচড় গেল। ভেবে শিউরে উঠল, এই নিয়ে পুরুষ এত নির্লজ্জ! উৎকণ্ঠা দুগাল কচলাতে লাগলো। কাঁপা কণ্ঠে ফিসফিস করে উঠল ন্যান্সি, না, কক্ষনো না। আপনি ঠোঁটে ভেসে উঠল এক বাঁকা হাসি। তাহলে কান ধর। চারপাশে দিক বিদিক যেন মুহূর্তে অচেনা হয়ে গেল। অসহায় চোখে তাকিয়ে অবশেষে ন্যান্সি ধরা দিল শাস্তির খেলায়। দু হাত তুলে কান ধরে দাঁড়িয়ে রইল। আফ্রিদ বনেটের উপর বসে পড়ল অদ্ভুত ভঙ্গিতে। চোখে মুখে দুষ্টুমির ঝিলিক স্পষ্ট। কিন্তু সে শুধু কান ধরছে কেন, তার তো উচিত গাল লালে কষিয়ে দুটো থাপ্পড় দাও। চল শুরু করি শালি, আমি গুনছি। অশ্রুসিক্ত চোখে কাঁদো মুখে ন্যান্সি শুরু করলো উঠবস। প্রতিটি ভঙ্গিময় লজ্জা, ভয় আর অস্থিরতার রেখা ফুটে উঠছে। আর আফ্রিদ নিমষ্ট দাঁত চেপে হাসি আড়াল করার ব্যর্থ চেষ্টা করছে। কিন্তু চোখে মুখে ছড়িয়ে থাকা কৌতুক আর গোপন রাখা গেল না। 1, 2, 3, 10 গুনে গুনে 10 বার কান ধরেছে। কোমর ব্যথা ধরে যাচ্ছে।
ঠোঁট কামড়ানো অসহায় কণ্ঠে, আমি আর পারবো না, সরি, এবারের মতো ছেড়ে দিন। নান্সি ঠোঁট ফুলানো দেখে আফ্রিদ গা দুলে হাসে, নির্লজ্জের মতো ঠোঁট গোল করে নিঃশ্বাস ছেড়ে বলে, 10 বার ওঠ বস করে কোমরে ব্যথা ধরছে, তাহলে আমার করে যে 1000 বার ওঠ। দু হাতে কান চেপে ধরল নান্সি। এই লোকের মুখে কোনো কিছু আটকায় না, কিন্তু নান্সি তো লজ্জা শরম আছে, কমিস খেলে এসব ভাবতে পারেনি এরকম নির্লজ্জ একটা লোক তার স্বামী হবে। প্লিজ চুপ করুন, আমি এসব শুনতে চাই না। তখনই বনের থেকে নেমে এলো নিকেট, চলে এলো আফ্রিদ, পা জাগুলো করে তুলে নিল ন্যান্সিকে। হুমকি স্বরে বলল, তোকে শাস্তি দেওয়া বাকি আছে, 10টা ঘন্টা ঘুরিয়েছিস আমাকে। আমি আফ্রিদ এহসান বদলা তো নেব, 10 বার বাসর করবো, পারলে আটকে দেখা মাতারি। ন্যান্সি হকচকে গেল, অভ্যন্তরে আবারও ঝড় উঠল। এবার আফ্রিদ এহসানে আতঙ্ক ছড়িয়ে পড়ল সর্বাঙ্গে। বিশাল অ্যাকোয়ারিয়ামের সামনে দাঁড়িয়ে আছে দুজনে। ন্যান্সি আশ্চর্য হলো, এত বড় অ্যাকোয়ারিয়াম, পানিতে ভরপুর সেটা। ন্যান্সি ফাঁকা ঢোক গিলে আফ্রিদের উদ্দেশ্য এটা। আফ্রিদ ভাবলেশহীন জবাব আনে, এটা কি বলতো? নান্সি আর এক পলক দেখে অ্যাকোয়ারিয়াম, এটা অ্যাকোয়ারিয়াম। ক্রুর হাসলো আফ্রিদ, ঘাড় বাঁকে বলে, ইয়েস, আমি তোকে অ্যাকোয়ারিয়ামে ফেলে দিব এখন। স্তম্ভিত নান্সি, অভ্যন্তরে কম্পন ধরে এলো তার। অস্পুষ্ট অস্থিরতা ফুটতে শুরু করলো কোমরে। ভয়াত দৃষ্টিতে তাকালো আফ্রিদ দেখতে, অথচ সে কিছু বুঝে ওঠার আগে তাকে ধাক্কা দিয়ে অ্যাকুরিয়ামে ফেলে দিল আফ্রিদ। আটকে উঠল ঈশান, অস্থির কণ্ঠে আওড়াতে লাগলো, বস, এটা কি করলেন? আফ্রিদ কদর্য হেসে বলে, শাস্তি দিচ্ছি। ন্যান্সি সাঁতার জানে না, এত বড় অ্যাকুরিয়ামে পড়ে ডুবে যাচ্ছে মেয়েটা, অথচ আফ্রিদ থেমে নেই। সে বক্সে করে নিয়ে আসা পিরানহাগুলোকে ছেড়ে দিল। স্তব্ধ ঈশান, মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। এগুলো মানুষ খেয়েও পিরানহা মাছ, এখন তো ন্যান্সিকেই খেয়ে ফেলবে। আফ্রিদ অ্যাকোয়ারিয়ামে আঙ্গুল স্পর্শ করে। ন্যান্সি হাঁসফাঁস করছে, তার চোখ দুটো বড় বড় হচ্ছে, মনে মনে বারংবার বলছে, আফ্রিদ বের করুন আমাকে। আফ্রিদ নিশ্চুপ। এই মুহূর্তে পিরানা মাছগুলো তার দিকে ধেয়ে আসছে, রক্তের ঘ্রাণ বুঝি পেয়ে গেছে তারা। বড় বড় দাঁতগুলি কেমন খাই খাই করছে, অদ্ভুত বিকট শব্দ তুলে এগিয়ে গেল। নান্সি ডুবে যাচ্ছে, আর তার প্রাণ পাখিটা যেন দেহ থেকে বেরিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে একটানে তাকে অ্যাকোয়ারিয়াম থেকে বের করলো আফ্রিদ। ন্যান্সির জুতোটা কামড়ে ধরে আছে একটা পিরানা মাছ। আফ্রিদ ন্যান্সির কাহিল অবস্থা দেখে ভ্রুকুটি করে শুধরালো। আর পালাবি? খুব খুব করে কেসে উঠল নান্সি, দম বন্ধ হয়ে আসছে তার। মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে মাত্র, বুকের ভেতরটা হৃৎপিণ্ডটা প্রবল বেগে ধুকধুক করছে। রাগে দুঃখে ব্যথিত কণ্ঠে চেঁচিয়ে উঠল সে, জানোয়ার, আপনি জানোয়ার, পালিয়েছি বেশ করছি, আপনি আমার জীবনটা শেষ করে দিয়েছেন, সামনে সুযোগ পেলে আবার পালাবো, আটকে দেখান। কথাটা বলে কম্পিত শরীর এগিয়ে এল নান্সি। আফ্রিদ ভাবুক হলো, ঈশানের উদ্দেশ্যে গড়াছড়ে বলল, দেখলি ঈশান, ধরলাম না, ছুঁয়ে দেখলাম না, ভেতরে সব রাগ ট্রান্সফার হলো কীভাবে? ঈশান বুক কাঁপছে, যদি পিরানা খেয়ে ফেলতো নান্সিকে। আফ্রিদ কী ভেবে অ্যাকোয়ারিয়ামের দিকে তাকালো। আচ্ছা, সত্যি কি খুব কষ্ট হচ্ছিল? আফ্রিদ একটু দেখতে ইচ্ছা করলো, একটু অনুভব করতে ইচ্ছে করলো ঠিক কতটা কষ্ট পেয়েছে তার জানকি বাচ্চা। সহসা অ্যাকুয়ারিয়ামের ভিতরে শরীর ছেড়ে দিল। পিরানাগুলো যেন উন্মুক্ত হয়ে মানুষের রক্তের ঘ্রাণ পেয়ে। মূলত ওরা মাংসাশী। আফ্রিদ এদিক ওদিক সাঁতার কাটছে, অ্যাকুয়ারিয়ামের সেই বিশাল আকৃতি। আফ্রিদকে অ্যাটাক করার পূর্বে বড় এক টুকরো মাংসের অংশ ভেতরে ছেড়ে দেয় ঈশান। সেটার প্রতি আকৃষ্ট হতে আফ্রিদ বেরিয়ে এলো অ্যাকুয়ারিয়াম থেকে। বস, কী করছিলে? এক্ষুনি তো মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন। আফ্রিদ বাঁকা হাসে বলে, মৃত্যুর সঙ্গে খেলতে আফ্রিদ হাসান পছন্দ করে ঈশান। ন্যান্সিকে শাস্তি দেওয়া শেষ হয়নি আফ্রিদে। আফ্রিদ বাঁকা হাসলো সে। আফ্রিদ, আফ্রিদ, আমাকে বের করুন, ভয় লাগছে আমার। আফ্রিদ, প্লিজ প্লিজ, এমন করবেন না, ভয় লাগছে। আফ্রিদ, ক্রন্দনরত নান্সির সুর যেন শূন্যে মিলিয়ে যাচ্ছে, আফ্রিদের কানে পৌঁছায় না একটু। চিৎকার করে ডাকছে, প্রাণপণের দরজায় আঘাত করছে, তবুও কটেজের পুরনো রুম অন্ধকার থেকে বের করছে না তাকে নির্দয় পুরুষ। চারপাশে ছড়িয়ে আছে মৃত্যুর নিদর্শন, অগণিত মানুষের কঙ্কাল। প্রতিটি জানলা শক্ত করে বন্ধ, দরজাটাও তালাবন্ধ। এই ভয়াবহ নিস্তব্ধতা। ঠিক বাইরে দরজার কাছে আফ্রিদ বসে আছে, হাতে হুইস্কির গ্লাস। গভীর বিষণ্ণতার গভীর আড়ে লুকিয়ে থাকা দানবীয় হাসিতে ঠোঁট বাঁকিয়ে সে আওড়ালো, এটাই তোর দ্বিতীয় শাস্তি। আমার থেকে পালাতে গিয়েছিল তো, এখন ভোগ কর শাস্তি। হাহাকার ভাবা ভরা হাহাকার ছিঁড়ে ন্যান্সির গলা ফেটে গেল। না প্লিজ, আমি আর পালাবো না, বিশ্বাস করুন, প্রমিস, শুধু
বের করে দিন, দয়া করে বের করুন, আমার ভয় লাগছে। কিন্তু আফ্রিদ গর্জে উঠল, তুই ধান্দাবাজ পাখি, বিশ্বাস করি না তোকে মাতারি। তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। নান্সি অসহায় হয়ে পড়ে যায়। কঙ্কালে ফাঁপা চোখগুলো কেমন কি যেন তাকিয়েছে তার দিকে, ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে এগিয়ে আসছে গিলে খাওয়ার মতো করে। নিঃশ্বাস বদ্ধ হয়ে যাচ্ছে, মগজ ঝিমঝিম করছে। শেষমেশ ভয় আর আতঙ্কের স্রোত ভেসে কেঁপে ওঠা কণ্ঠে বলল, আমি আপনার বউ হইতো আফ্রিদ, আপনি কি চান আমার দেহে ক্ষতি হোক? দয়া করে বের করুন আমাকে। আফ্রিদ হাসান, আই লাভ ইউ, আই লাভ ইউ। হুইস্কির বোতল হাত থেকে ছুটে পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে গেল মেঝেতে। এক অজানা শিহরণ কেঁপে উঠল আফ্রিদ হাসানে। বুকের ভিতরে দুরু দুরু শব্দ যেন বজ্রপাতের মতো কাঁপিয়ে তুলল। অবিশ্বাস আর বিস্ময় মিশালো, সে স্থবিত হয়ে গেল। বান্দি জানকির বাচ্চা কি সত্যি তাকে ভালোবাসে? আফ্রিদের ঠোঁট শুকিয়ে এলো, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। দাঁত চেপে ঠোঁট ভিজিয়ে ফিসফিস উঠল অদ্ভুত সুরে, মাতারি রে, কি শুনাইলি? এবার তো 300 বেল্টের কারেন্ট লাগছে রে। রুমের দরজা খুলতে আফ্রিদের বুকের হামলে পড়ল নানসি। জানোয়ারের বাচ্চা, আমাকে করে ফেলতে এত আয়োজন? অধর পাকে হাসলো আফ্রিদ, চুলগুলো খামচে ধরে নানসি এমন তেমন ভাবে নেয়। তোমার ধ্বংস করব আমার ছোঁয়াতে। সারাদিন ক্লান্তি আর না খেয়ে থাকার কারণে শরীর দুর্বল হয়ে পড়ছে নানসির। শীর্ণ বদনখানি ঢলে পড়তে নিলে আঁকড়ে ধরে আফ্রিদ, ঘুমাবি না? আদর বাকি আছে আমার। আধো আধো চোখ দুটো এক নজর দেখে নীলাবজ মণিজোড়া। অতঃপর ক্লান্তিতে মুখ গুজে আফ্রিদের পেটের ভাঁজে জ্ঞান হারালো তৎক্ষণ। বাংলাদেশ টিকটিক করে ঘড়ির কাঁটা ঘুরে চলছে। কল্পনা আর নীলাদ্রি খেতে বসছে। নীলাদ্রি দ্রুত কাজ করছে। কিছুক্ষণ পরে একটা ভিডিও কনফারেন্স রয়েছে। আফ্রিদ তাকে বড়সড় একটা কাজের দায়িত্ব দিচ্ছে। এই মুহূর্তে যদি আফ্রিদের বিশ্বাস জিততে না পারে তাহলে সামনে হয়তো কোনো কাজ করতে পারবে না। কল্পনা নীলাদ্রিকে যায় তাড়াহুড়ো করতে করতে নীরের কণ্ঠে, কী হলো, এত তাড়াহুড়ো করছে কেন? নীলাদ্রি খেতে খেতে বললো, একটা কনফারেন্স আছে তাই। কল্পনা বিরক্তভাবে আওড়ালো, তোমার বুঝি না তোমাদের হাতে কিছুই নেই? পুরো ইন্ডাস্ট্রিতে দেখে আফ্রিদ ভাইয়া একাই সামলায়। নীলাদ্রি কিছু একটা বলতে চায়, চুপ রইল। নীলাদ্রি দ্রুত খাওয়া শেষ করে নিজের রুমের উদ্দেশ্যে রওনা দিল। এদিকে ফাহমিদা টেবিলে এলো খেতে। শুনেছ ফাহমিদা, তোমার বড় ভাবির কাণ্ড? ফাহমিদা প্রশ্নবিদ্ধ চোখে তাকালো কল্পনার দিকে। কল্পনা তাচ্ছিল্যের সহিত আওড়ালো, আফ্রিদ ভাইয়া পছন্দ করা ফালতু মেয়েটা আবার নাকি পালিয়েছে। ফাহমিদা আশ্চর্য হলো, ন্যান্সি আবারও পালিয়েছে? কি বলছো এসব? জি ঠিকই বলছি, আমি বুঝি না আফ্রিদ ভাইয়া নাকি ওরকম একটা মেয়েকে পছন্দ করে। এই কথাগুলো নিজের ভেতরে রাখো ছোটোভাবেই, নয়তো ভাইয়া জানতে পারলে খবর করে দিবে তোমার। শুকনো ঢোক গিল কল্পনা। সত্যি কথা কি কারো হজম হয় ফাহমিদা? তাই আমার সত্যি কথাগুলো আফ্রিদ ভাইয়ার হজম হয় না কোনোদিনও। ফাহমিদা কিছু বলল না, চুপচাপ শুনল। তার ইচ্ছে করলো না কল্পনার সাথে কথা বলতে। সে ভীষণ পছন্দ করে নানজিকে, বড্ড মিশুক মেশা, ভাবি হিসাবে পারফেক্ট। কিন্তু কেন যেন বারবার বড় ভাবি এমন করে সে বুঝে উঠতে পারে না। নিশুতির রাগ এক রহস্যময় চাদরে মোড়ানো নিঃশব্দ সাগর। আকাশের বুক জুড়ে ঝলমল করছে নক্ষত্ররা, চাঁদের আলো ধুয়ে দিচ্ছে পৃথিবী। গাছপালার ডালে ডালে ছায়া খেলে যাচ্ছে নিঃশব্দে। বাতাসের শীতল পরশে মনে হচ্ছে কেউ অদৃশ্যে তাকে ছুঁয়ে যাচ্ছে আত্মাকে। দূরে কোথাও ঝিঝি পোকার একটানা ডাক নিস্তব্ধতাকে আরো গভীর করে তুলছে। নদীর জলে চাঁদের প্রতিফলন দুলছে। পাশে আলিফ নামে ছেলেটাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একদল এসে লাশটা নদীর কাছে ফেলে দিয়েছে। তাদের মধ্যে একজন ফোন করে নীলাদ্রির নাম্বারে। ফোনের শব্দ ধরে কনফারেন্সে রেখে রিসিভ করে নীলাদ্রি, হ্যাঁ বল, কাজ হয়েছে? লোকটা ছোট্ট করে জবাব দিল, হ্যাঁ স্যার, ছোট স্যার, কাজ শেষ। নীলাদ্রি মোটেও ছাড় দেয় না। প্রথম দিনে বুঝে গেছে আলিফ ছেলেটা রহস্য। তাই তো বিপদ পড়ার আগে গোড়া থেকে উপড়ে ফেলছিল। থাইল্যান্ড স্যালাইন দেওয়া হয়েছে ন্যান্সিকে, শরীর দুর্বল। ঠিক বেডের সামনে চেয়ারে বসলো আফ্রিদ, পা থেকে মাথা পর্যন্ত সবটা দেখে চলছে। আচানক পাশে থাকা ক্যান্টন ম্যাও করে উঠল। মনোযোগ ক্ষুণ্ণ হলো আফ্রিদের। ক্যান্টন বোধহয় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে। এই খচ্চর বেটা, আমার আম্মুকে এভাবে কি দেখছিস? সূচল হলো আফ্রিদের দৃষ্টি। কিরমির করে বলল, মুখস্থ করছি বিলাইয়ের ঘরে বিলাই? আমার বউরে মুখস্থ না করলে পরে হারাই গেলে খুঁজবে কেমনে? ক্যান্টিন বোধহয় মোটেও পছন্দ হলো না কথাটা। আবারও ম্যাও ম্যাও করে বোঝাতে ছিল, খচ্চর আব্বা, অশ্লীলগিরি ছাড়। ক্যান্টিন বিছানায় উঠে গিয়ে ন্যান্সির বুকের কাছে আরাম খুঁজে নিল।
রাগে গজগজ করে উঠলো আফরিন। নামতে কইছি শালা লুচ্চা, নাম এক্ষুনি, আমি ঘুমাবো ওখানে। ক্যান্টিন মোটেও শুনল না। আদরে আদরে ন্যান্সির গালে গা ঘাসতে লাগলো। আফরিদ যেন তেলে বেগুনে চলল। নামবি নাকি? ক্যান্টিনের বাচ্চা তুই গেলি। আফরিদ বেডে উঠে সপাটে ধাক্কা দিয়ে ক্যান্টিনকে নিচে ফেলে দিল। ক্যান্টিন ম্যাও করে উঠল। বেয়াদব কোথাকার, আজ বিলাই বলে কিছু করতে পারলাম না। আফরিদ লাইট অফ করে দিল। কমফোর্ট গায়ে নিয়ে নিজেদের দু হাতে ন্যান্সিকে জড়িয়ে দিল। ন্যান্সি বিড় করে আওড়াতে লাগলো, আফরিদ আফরিদ আফরিদ। লালচে গেলে নাক ঘষে ফিসফিস বলল, এই তো আমি জানকি বাচ্চা। ন্যান্সি আবারও ঘোরের মধ্যে বলতে লাগলো, ওই লোকটা আমাকে আমাকে ছুতে চায়, আপনি আটকেন। আফরিদ দু হাতে টেনে ধরে ন্যান্সির কানে ঠোঁটছে বলে, ছুবে না, আমি ছুতে দিব না। ন্যান্সি নিশ্চুপ, কথা বলে না। ঘোরের মধ্যে রয়েছে ন্যান্সি। আবারও কাঁপা কাঁপা স্বরে আওড়ালো, আপনি আমাকে শেষ করে দিচ্ছেন। আপনি এক গাল হেসে আলতো করে ফের নাক ঘষে মুচকিসে বলে, বউ। সারা শব্দ নেয় ন্যান্সির। আপনি আবারও ডাকে ন্যান্সিকে। হাসকি টেনে বলে, এই বউ ওঠ, উঠবে। এই আমার ইন্টু পিন্টু করতে মন চাইছে। পিট পিট চোখে তাকানোর চেষ্টা করলে ন্যান্সি। উঠবো না, আর কত ঘুমাবি, আমি আদর করবো, এখন রাত শেষ হয়েছে। আফ্রিদের অবাঞ্ছিত কথাগুলো শুনে হৃদয় কুঁচকে এলো ন্যান্সির। ন্যান্সিকে বিছানা রেখে সহসা উপরে চলে এলো আফ্রিদ। ন্যান্সি নির্বাক। আজকে তার তর্কে জড়াতে ইচ্ছা করছে না, বলতে ইচ্ছা করেছে, সরুন নষ্ট পুরুষ, আমাকে ছোবেন না। তর্ক করতে বলতে ইচ্ছে করে না, আমি কিন্তু কুম্ফু জানি। আফ্রিদ আদুরেভাবে নাক ঘষে চুমু খেয়ে দুষ্টুমি করে বলল, কি মাখির, এত মিঠা মিঠা কেন? নান্সি নির্বিশেষে তাকিয়েছে নীলাভ মরিজর দেখে। আফ্রিদ ঝুঁকে আসে গলদেশে মৃদু কম্পনেই যা সর্বাঙ্গ। আফ্রিদ খানিকটা উন্মাদ হয় আবারও, কিন্তু টপসের কারণে সুবিধা করতে পারে না, বিরক্ত হয়। রাগের আভাস মুখে ফুটে ওঠে। নান্সি কি জানি কি হলো, হেসে ফেলল সে। আফ্রিদ লাগলো, লালচে গেলে দন্ত দ্বারা ক্ষত তৈরি করলো। আফ্রিদের স্পর্শ পেতে ব্যাকুল হয়ে উঠল নান্সি। তার ব্যাকুলতা বোধহয় আন্দাজ করতে পেরেছে কেউ, তাই তো টপস খানিকটা তুলে দিল। আফ্রিদ আবারও, আমার না এখন শুধু ইন্টু পিন্টু না, ইন্টু পিন্টু স্কোয়ার করতে মন চাচ্ছে। না হ্যাঁ, চল শুরু করি। টিম টিম লাইটের আলো জ্বলছে। নদীর ধারে একটা ছেলের লাশ দেখতে পেয়ে উঠেছে জেলেরা। ভোর রাতের দিকে তারা মাছ ধরতে আসে। আজকে এসেছে সেই উদ্দেশ্যে। জেলেরা অদূরে পড়ে থাকা লাশটার কাছে ছুটে গেল। তাদের মধ্যে একজন বয়স্ক জেলে আতকে উঠে বলল, এটা তো আলিফ, নাজমার বড় পোলা। কথাটা শুনে উপস্থিত সবাই স্তম্ভিত। তাকে খুন করলে কে? ধরে টরে রাত বিরেতে পাশের গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। নাজমা খাতুন সবে রান্না বসিয়েছে, তার আদরের ছেলেটা খেতে আসবে। বড় ছেলে তো শহরে থেকে, কিন্তু আলিফ, সে তো দুদিন অন্তর অন্তর গ্রামে এসে নাজমার সাথে দেখা করে যায়। এই ভোর রাতে ঘরের বাইরের লোকজনের আলোচনা শুনে বিচলিত হলেন নাজমা। চামচটা রেখে বাইরে এলেন। খাটিয়ায় শুয়ে থাকা একজন সাদা কাফনে ঢাকা। বেশ অবাক হলো নাজমা। বুড়ো লোকটার উদ্দেশ্যে আওড়ালো, কি গো সুন্দর মেয়ে, কি হয়েছে? এই রে কি? সুন্দর মেয়ে চোখের পানি ছেড়ে কেঁদে গলা খাঁকড়ে দিয়ে বলেন, নাজমা মা, তোর পোলাটাই ক্যাডা জানে মাইরে ফেলছে, ছেলেকে মেরে ফেলছে। কথাটা বিশ্বাস করতে পারলেন না নাজমা খাতুন। ওষ্ঠবাকে হেসে বলল, ঢং করার জায়গা পো না, এসব ঢং নিজের কাছে রাইখা এখান থেকে যাও তো, আমার এখনো রান্না হয়নি, আলি বাইলে তো খাইবো আবার। বুড়ো লোকটা নাজমার হাত ধরে টেনে খাটিয়ের সামনে বসলো। দেখ না মা, একটা বার দেখে নে। মুখের উপর কাপড় সরানো হলো। নাজমা খাতুন দেখলো শুকনো কাদায় মাখোমুখি মুখখানি। হাতটা বাড়িয়ে ছুঁয়ে ফেললো বলে, আব্বা আব্বা ওঠ, দেখ আম্মায় তোর লইগে রান্না করতেছে, খাবি না বাজান? ও ডাব্বা ওঠ না, আম্মার কথা শুনবি না? নিথর দেহখানা ওভাবেই পড়ে রইল, সারা শব্দ নেই। প্রিয় মায়ের বুকে হামলে পড়ে আবদার করলো না, জড়িয়ে ধরে বলল না, আম্মা তুমি কাছে থাকলে পেটের খিদা বোঝা যায় না, সব কিছু কেমন নিস্তেজ হয়ে যায়। নাজমা খাতুন ছেলের মাথায় হাত বুলাতে লাগলেন। ফিসফিস করে বললেন, আমারে ক বজান, তোমারে কেডাই মারছে? আমি জালবেদ লইয়া গিয়া মাইরে আসবো, ক না বাপ। সুন্দর মিয়া অঝরে কেঁদে ফেললেন। নাজমা খাতুন গলা ফাটিয়ে চিৎকার করলো, তার সাত রাজার ধনকে আজকে নাই। যারে কোলে পিঠে বড় করছে সে আম্মা বলে ডাকছে না, দেহখানা পড়ে আছে অথচ প্রাণ নেই। আমার পলাটারে কেডা মারলো? আল্লাহ রে, আমার আদরের সোনার টুকরো পলাটারে
ক্যারা শেষ করলো। আইনে দে আমার 7 রাজার ধন রে, আইনে দে তোরা। মাহের রাজারই পুরো গ্রাম শুনল, অথচ তারা ক্ষত সারবার নয়। যতই প্রলেপ লাগানো হোক, এই ক্ষত সর্বনাশ। থাইল্যান্ড কটেজ থেকে কিছুটা দূরে কোচ্যাংয়ের ঘন জঙ্গলে আধারে পথ চলতে চলতে হঠাৎ করে চোখে পড়ে এক অদ্ভুত জিনিস। গাছের ফাঁক গলে ঢুকতে থাকা লতাপাতা আকাশ ঢেকে দিচ্ছে সবুজ ছাতার মতো। ঠিক তখনই নির্জনতার মাঝখানে দাঁড়িয়েছে ভাঙাচোরা এক কাঠের রিসোর্ট। একটা সময় পর্যটকের ভিড়ে সিঁড়িগুলো ধ্বনিত হতো পায়ের শব্দ, কিন্তু এখন সব কিছু সময়ের কাছে হেরে গিয়ে যেন মৃত্যু পুরীতে বন্দি। কাঠের বারান্দায় পচে নুইয়ে পড়া ভাঙা জানলা দিয়ে বাতাস ঢুকে ভেতরে অন্ধকারকে নাড়া দেয়। মেঝেতে পড়ে আছে শুকনো পাতা স্তূপ, ফাঁক দিয়ে মাঝে মাঝে সাপ টিকটিকি ছুটে যায়। বাড়ির ভেতরটায় ঠিক যেন এক অন্ধকার কারাগার, স্যাঁতস্যাঁতে গন্ধে ভরপুর। পুরোনো আসবাবপত্র অর্ধেক ভাঙা, তার দেওয়ালে লতাগুল্ম গায়ে পেঁচিয়ে রেখেছে অদ্ভুত এক ছায়া। রাত হলে এখানকার নীরবতা আর ঘন হয়ে ওঠে। শোনা যায় শুধু দূরে ঝিঝি পোকার ডাক আর অচেনা রাতচর পাখির আওয়াজ। কাঠের রিসোর্টের ভেতরটা অন্ধকার আর স্যাঁতস্যাঁতে। ভাঙা জানলা দিয়ে আসা হালকা চাঁদের আলোয় কেবল ধূসর ছায়া নড়ে ওঠে। সেই ছায়ার ভেতরে মাঝখানে পড়ে আছে এক কাঠের চেয়ার, চেয়ারের সাথে হাত পা শক্ত করে বাঁধা এক লোক, মুখে ধুলো মাখা, চোখ দুটো শুকনো, আতঙ্কে টলমল করছে। আফ্রিদি হাসানের হাতে বাঁচার কোনো দয়া নেই। লোকটা একসময় তার স্ত্রীর দিকে কুকথা ছুড়ে দিয়েছিল, তাকে কিনা বলেছিল, অশ্লীলভাবে ছুঁতে চেয়েছিল, চর কষিয়েছিল অবলীলায়। আজ তাই এই দমবন্ধ ঘরে সে বন্দি। আফ্রিদির চোখে তীব্র প্রতিশোধের আগুন, যেন শিকারীর হাতে ধরা পড়া জন্তু শেয়ালকে উপহাস করছে। পাশে দাঁড়িয়ে আসে ঈশান, ভাঙা টেবিলের উপর লোহার কোনো বস্তু আগুনে গরম করছে সে। আগুনের লেলিহান শিখায় মাঝে মাঝে তার মুখের অর্ধেকটা লালচে আলোয় জ্বলে উঠছে। ভেতরে ভেসে উঠছে কাঠ পোড়ার গন্ধ, বাতাসের সাথে মিশে গেছে শিরশিরি স্বস্তির। হঠাৎ আগুনের ঝলক থেকে এক ঝাপসা উড়ে এসে লাগে বাঁধা লোকটার মুখে। উত্তপ্ত আঁতকে ওঠে সে, হঠাৎ চিৎকার করে ওঠে, যেন হাড়কাঁপা আর্তনাদ। নিস্তব্ধ রিসোর্ট কেঁপে ওঠে সেই শব্দে। হুঙ্কার ছাড়া আফ্রিদি হাসান, কুত্তার বাচ্চা, জানোয়ার বাচ্চা, বেজন্মা কোথাকার! আমার বউরে তুই কি বলছিস? তোর এত সাহস, এত বড় কলিজা! আজকে এই কলিজাটা আমি দেখব, ঠিক কতখানি বড় সেটাই আমি দেখব। ঈশান, ক্লিভার, কাটানোর দুটোই দে। ক্লিভার আর কাটানার ঝলক চোখে পড়তেই লোকটা আঁতকে উঠল। বাঁধা অবস্থায় দম বন্ধ হয়ে আসা গলায় ভয়ার্ত আর্তনাদ ভেসে উঠল, আমাকে মাফ করে দেন দয়া করে। কিন্তু আফ্রিদ থামেনি, চোখে যেন শয়তানি তেজি কণ্ঠে বলল, আজ তোর কলিজা বের করব। এরপর শুরু হলো দুঃস্বপ্নের মতো দৃশ্য। ধারালো ধাতবের কষাঘাতে দেহ থেকে একে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে লাগলো। টুকরো টুকরো মাংস ছড়িয়ে পড়লো চারিদিকে। কাটা অঙ্গে টানাপোড়েনে গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস নিল। কিন্তু এখানেই শেষ নয়, পুরুষ থামল না। রক্তে ভেজা আঙুল দিয়ে বীভৎস স্তূপে টেনে বের করলো কলিজা। হঠাৎ চাপড়ে বের করে ঈশান বুক কেঁপে উঠল, শিরা উপশিরা ঠান্ডা হয়ে গেল। কারণ সে জানে শুধুমাত্র তার চোখে ধরা পড়েছে আফ্রিদের সে আর এক রূপ, যে রূপে নেই প্রেম, নেই দুষ্টুমি, নেই হাস্যকর, আছে শুধু হিংস্রতা, আছে কসাইখানার শীতল নির্মমতা। ইলহাম, ন্যান্সি, অ্যাঞ্জেলিনা, তার কাছে পুরুষ কেবল এক প্রেমিক, বখাটে, অশ্লীল, দুষ্টু মানুষ। অথচ ঈশান আজ প্রত্যক্ষ করেছে তার ভিতরে রাক্ষস, সেই ভয়ঙ্কর চেহারা যা দুনিয়ার কাছে অজানা। এইটারে জায়গা মতো সেট কর। আর হ্যাঁ, ওর মাথাটা সুন্দর করে সাজা, আমি আমার বউকে গিফট করবো। হতভম্ব ঈশান, কোন বেটা নিজের বউকে কাটা মাথা গিফট করে? বস, ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা প্রশ্ন করি? কর। আচ্ছা বস, মাথা আবার কে গিফট করে? আমি আফ্রিদি হাসান। ঈশান চিন্তায় পড়ে গেল, এই কথাটা, মাথাটা থাকবে কই ভাবিজান? সবুজে ঢাকা থাইল্যান্ডের নির্জন উপসাগরের কোলে দাঁড়িয়েছে কটেজটি। খেজুর পাতা ছাউনি দিয়ে বানানো ছাদের নিচে সোনালি কাঠের খোদাই করা দেওয়াল থেকে দূরে দেখলে মনে হবে কোনো শিল্পী তুলিতে আঁকা অপূর্ব সৌন্দর্য। সিল্কের পর্দা হালকা বাতাসে
মেঝেতে ছড়িয়েছে মেহগনি কাঠের মসৃণ উজ্জ্বলতা। কাঠের চারপাশে মশারি বরং ঝালরের মতো সূক্ষ্ম নকশা তৈরি কাপড় ঝুলিয়েছে। কটেজের পিছনে রয়েছে ব্যক্তিগত সুইমিং পুল। নীল জলের আভা রাতের আকাশের তারার মতো ঝলঝল করছে। আর দূর দিগন্তে যখন সূর্য অস্ত যায়, কটেজের প্রতিটি জানলা আগুন রাঙা আলো প্রতিফলিত হয়ে এক অন্যরকম অনুভূতি। ঘুমন্ত মুখখানি একটা স্নিগ্ধ লাগছে। বউ যদি হয় এমন গরম গরম, তাহলে মনটা উৎসুক করবে। আফ্রিতে রয়েছে এক দশা, না পারছে বউকে কাছে টানছে, না পারছে দূরে তুলতে। এই যে বউকে কাছে টানলে যদি ব্যথা পায়, কিন্তু কাছে না টানলে যে তার গোলুমুলু গুলোতে আসাতে লেট হবে, না সেসব করা যাবে না। এত কিছু ভেবে একটুখানি বউয়ের কাছাকাছি গেছিল, কিন্তু খাবিস বিলাইয়ের ঘরে বিলাই কিনা তার পিঠে কামড় বসায়। ছ্যা, শালা জিন্দিগি সব কিছু আবালের ঘরের বাল। ক্যান্টনকে কোন দুঃখে যে নিয়ে আসলো, এখন আফসোস করতে করতে জীবনটা তার শেষ। কাল রাতে ন্যান্সিকে স্পর্শ করার অপরাধে ক্যান্টন পিঠে কামড় দিয়েছে। আফ্রিদ এক মুহূর্তের জন্য মনে হচ্ছে বিড়ালটাকে তুলে আছাড় মারতে, কিন্তু সেটা করলো না। করবে কি করে? তার বউয়ের ঘরের বউ করতে দেয়নি। সুইমিং পুলে সাঁতার কাটতে কাটতে ব্যস্ত আফ্রিদ। ওই দিকে এইদিকে সাঁতার কেটে এসেছে। ম্যাও ম্যাও ডাক শুনতে চৌকিতে ঘুরে তাকালো আফ্রিদ। কোলে করে ক্যান্টিনকে নিয়ে সুইমিং পুলের দিকে আসছে ন্যান্সি, পরনে একটা ঢিলেঢালা টপস আর প্যান্ট। কোলে সাদা বিড়াল, কি মায়াবী লাগছে। সুইমিং পুলে ভেজা আফ্রিদকে দেখে কিঞ্চিত ভরকালো। সে তো ভেবেছিল আফ্রিদ কটেজে নেই, তাই তো এদিকটা আসছে। হে জানকির বাচ্চা, আয় সুইমিং করি একসাথে। লজ্জায় ছেটে গেল ন্যান্সি। আমতা আমতা করে শুধালো, আমার তো রং লাগেনি যে সকাল সকাল সুইমিং করবো। অধর ভাগ্যে আসলো আফ্রিদ। আসো, তোমাকে কারেন্ট সাপ্লাই দিই, তারপর দুজনে একসাথে সুইমিং করব এবং কি পানিতে আগুন লাগিয়ে দেবো। আফ্রিদের মাথায় কথায় নাক ছিটকে ন্যান্সি লাউঞ্জার গিয়ে পা তুলে বসলো। আফ্রিদ এবার এপাশ থেকে ওপাশে সাঁতার কেটে যাচ্ছে। ন্যান্সি গভীর দৃষ্টিতে তাকালো তার দিকে। মুগ্ধ হয়ে আফ্রিদকে দেখলো অন্তত সুদর্শন পুরুষ। বুকের ঠিক মাঝখানে ওই যে গোল মতো ট্যাটু করা, একদম সূর্যের মতো। সে শার্টের বোতাম যদি খুলে রাখে, তাহলে ট্যাটুটা স্পষ্ট দেখা যায়। ন্যান্সি কাইটনের শরীরে হাত বুলায়, আলগোছে ঝুঁকে চুমু খেতে লাগলো তার মাথায়। কর্কশ গলায় ভেসে উঠল, তোর কারণে এই বিলাই আমারে কামড় দিছে, আর তুই কিনে ওরে চুমু দিলি? ছি, নির্লজ্জ কোথাকার। এক পেশে হেসে ফেলল। আমি আপনাকে সায়স্তা করতে না পারলেও আপনার বাবু ঠিকই সায়স্তা করবে। বিড়াল বউ ছেড়ে বড় নারীকে স্পর্শ করছেন, তাই আপনার বিড়াল বাচ্চা খেপে গেছে। আর সবচেয়ে বড় কথা, আপনার বাবু একদম আপনার মতো হয়েছে, চোখগুলো সেম সেম। আর মানে বুঝতে পারছেন, জিনগত বৈশিষ্ট্য একদম খাপে খাপে মিলছে। গর্জে ওঠে আফ্রিদ বিরক্ত কণ্ঠ বলে, আমি কোন দুঃখে এটাতে জন্ম দিতে যাব? তোর কি মনে হয় আমার ইয়েটা এতই সস্তা যে শেষমেশ বিড়ালকে ডোনেট করব? শব্দ করে হেসে উঠল। আমি যদি পারতাম তাহলে একদিন আপনার ঠোঁটে টেপ লাগিয়ে দিতাম। ঘাড় বাঁকালো আফ্রিদা হোসেন। সুইমিং পুল থেকে উঠে এলে বাথটবে জড়ালো। ধীরে ধীরে উঠে এলো ন্যান্সি। এতটাই কাছে এলো, কিঞ্চিত ঘাবড়ে গেল ন্যান্সি। গোল গোল করে তাকালো আফ্রিদের মুখখানে। আফ্রিদকে নিজের দিকে ঝুঁকতে দেখে পিঠ বাঁকিয়ে পিছনে সরে লাগলো। লম্বা সিল্কি চুলগুলো ভাঁজে হাত গলিয়ে টেনে ধরে আফ্রিদ। তার কোঁকড়ানো ঢেউ খেলানো চুলগুলো থেকে টুপটাপ করে পানি ঝরতে লাগলো। ন্যান্সির স্নিগ্ধ মুখ। শোন মাতারি, তুই যদি চান তাহলে অবশ্যই আমি আমার A to Z ডিএনএ থেকে শুরু করে স্পেশাল অনেক কিছু তোকে ডোনেট করতে পারি। আমি আবার তোর বেলায় দানশীল ব্যক্তি। চিকন নাগের গড়া একটুখানি ফুলে উঠল ন্যান্সির। আপনার শরীরে পচা ডিএনএ থেকে শুরু করে স্পেশাল সব কিছু কুত্তাকে গিফট করুন। কোন দুঃখে? দুঃখে না, বলুন সুখে। আফ্রিদ ভেজা শরীরটা নান্সির গালে ঘষে শিরশির করে উঠল মেয়েটার তনুমন। ভেজা ভেজা গাল স্পর্শ হতে কেমন অনুভূতি হচ্ছে। আফ্রিদ ভুবন ভোলানো হাসি টেনে আড়ল। এত আদর কেন বে তুই? সরু চোখে তাকালো ন্যান্সি। আদর আদর? বিড়াল বাচ্চা জন্ম দিয়েছেন, এটা একটা কুত্তার বাচ্চা জন্ম দেন। দুটোকে পেলে পুষে বড় করলে আমাদের পুণ্য হবে। শান্ত মেজাজটা অশান্ত হয়ে গেল আফ্রিদের।
থাপ্পড় দিতে 32টা দাঁত উঠে সবগুলো ফেলে দেবো শালি মাতারি কোথাকার। আফ্রিদকে রেগে যেতে দেখে ভীষণ মজা পেল ন্যান্সি। হো হো করে হেসে উঠল, কান টানকে তুলে আফ্রিদের গালে ছুঁয়ে দেয়। নাক ছিটকে দূরে সরে এলো আফ্রিদ। চুমু খান একটা। ওরে নাতি, ওরে না, তুই নিজের চুমু দিতে পারতি। তোর চুমু আমি অনায়াসে গ্রহণ করতাম। ন্যান্সি আশ্চর্য হলো, কি দুষ্টু লোক, তাকে পচাতে এক চুলও ছাড় দেয় না। আফ্রিদ ন্যান্সিকে আর এক দফা অবাক করে দিয়ে ভেজা চুলগুলো হাত দিয়ে ঝেড়ে সবটুকু পানি গিয়ে তার চোখে মুখে পড়লো। পিট পিট করে তাকাচ্ছে মেয়েটা। আপনি এরকম করছেন কেন? লাগছেন কেন আমার পিছনে? আফ্রিদ মুচকে হাসলো, চমৎকৃত সে হাসি, যে কেউ মোহিত হবে সেই হাসিতে। মন মেজাজ দুটোই ফুরফুর হয়ে গেছে। খানিকটা ঝুঁকে ন্যান্সির মুখ পানে ফিসফিস বলল, গিভ মি আ নাইস, লেট মেক ইফ ডিপ। অথষ্ট ফাঁক হয়ে এলো ন্যান্সির। সজোরে ধাক্কা দিয়ে সরে এলো। আফ্রিদ হো হো শব্দে হেসে উঠল। মাহমুদা এহসান আর সাব্বির আবারও বাংলাদেশে ব্যাক করছে, অথচ আফ্রিদ আর ন্যান্সি এখনও থাইল্যান্ডে। কিন্তু আফ্রিদ বলেনি এখানে কেন এসেছে। জিজ্ঞাসা করলে বলবে হানিমুনে এসেছি, ডজনখানেক বাচ্চা নিতে হবে এখন। আফ্রিদের বেয়ালিখানা কথা শুনল না, গা জ্বলে যায় ন্যান্সির। সেই সকাল সকাল বেরিয়ে গেছে স্কাই ড্রাইভিংয়ের উদ্দেশ্যে। সে যে আসক্ত এটার প্রতি, বাংলাদেশে থাকাকালীন শুধুমাত্র স্কাই ড্রাইভিংয়ের জন্য। কিছুদিন পর পর নাকি থাইল্যান্ডে আসতে আফ্রিদ, এটা ঈশান থেকে বলেছে। কটেজে একাই রয়েছে ন্যান্সি, সঙ্গে আছে ক্যান্টেন আর ঈশান। ঈশানকে পাহারায় রেখেছে গেছে নষ্ট করে ঈশান ভাইয়া। ঈশানকে ডাকা মাত্র ভেতরে এলো সে। ন্যান্সি সোফায় বসে আছে। ঈশান উদ্দেশ্য বলে, আপনি দাঁড়িয়েছেন কেন, বসুন প্লিজ। ঈশান বসলো না, মৃদু হাসলো, বুকের ভিতর মোচড় দিয়েছে। এই ম্যাম তার বহু চালাক, কখন যে ফাঁকি দিয়ে পালিয়ে যাবে, তখন আফ্রিদ এহসান তাকে পিরানা ফিশকে খাইয়ে দেবে। সে সিঙ্গাল মরতে চায় না, অন্তত একবার হলো বিয়ে করে বাসরটা সেরে তারপর মরবে। না ম্যাম, আমি ঠিক আছে, আপনি বলুন কিছু প্রয়োজন। ন্যান্সি আমতা আমতা করে বলল, তার তার যেটা প্রয়োজন সেটা একমাত্র ঈশান ছাড়া কেউ দিতে পারে না। শেষবার সাহস নিয়ে বলল, আমি আপনাদের বসকে সাহায্য করতে চাই। কপালে ভাঁজ পড়ল ঈশানের। নিরেশ হলে বলল, সরি ম্যাম, আপনি যদি এখান থেকে পালিয়ে যেতে চান তাহলে দুঃখিত সঙ্গে জানাচ্ছি এটা সম্ভব নয়, কারণ আমি আপনাকে পালাতে দেব না। ঈশানের উপর প্রচণ্ড রাগ লাগছে ন্যান্সি। সে তো প্রথম থেকে তা জানে আফ্রিদের চামচাগুলো তাকে পালাতে দেবে না। মেয়েকে এসে বলে, না না, পালাবো না, আমি অন্য কিছু চাইছি। ঈশান ভুকুদয়ে কুচ্ছে শুধলে, কি ম্যাম? ন্যান্সি একগাল হেসে বলল, আমি জানি আপনাদের বস সারাদিন আপনাদেরকে খালি গালি রাখে, সেই জন্য বজ্জাত লোকটাকে সাহায্য করতে চেয়েছি। ঈশান বড় বড় ঢোক গেলে বলে, একটু বুঝিয়ে বলুন ম্যাম। আমি চাই আপনারা আপনাদের বসের সবচেয়ে প্রিয় মানুষকে কিডন্যাপ করে নিন, তারপর কিছুদিন ঘুরিয়ে ছেড়ে দিন। ততক্ষণে আপনাদের বস খুঁজে পাগল হয়ে যাবে, কিন্তু সামনে থাকা সত্ত্বেও খুঁজে পাবে না। আশ্চর্য হলেন ঈশান। আফ্রিদের সবচেয়ে প্রিয় তো ইলহাম, ন্যান্সি অ্যাঞ্জেলা স্বয়ং নিজেকে কিডন্যাপ করার কথা বলছে। এদিকে ন্যান্সি মনে মনে কুটির হাসল। নিশ্চয় আফ্রিদ তার বোন অথবা মাকে সবচেয়ে বেশি ভালোবাসে। সে চায় না তাদের একটু ক্ষতি, সে তো একটু সাহায্য করবে এই নষ্ট লোককে। গলা ছেড়ে আবারও বললেন ন্যান্সি, তাহলে বলুন রাজি আসেন। ঈশানের চোখ দুটো চকচক করে হলো, সে তো এক পায়ে খাড়া, একদম রাজি। ন্যান্সি মহা আনন্দ করলো, তাহলে আজ রাতে কাজটা করে ফেলুন। কতটা সময় লাগবে? ঈশান মাথা নাড়ল। ঈশান কটেজ থেকে আবারও বাইরে বেরিয়েলো। ন্যান্সি দুপা সেন্টার টেবিলের উপর লম্বালম্বিভাবে রেখে রয়েছে। ঈশান এখান থেকে বাংলাদেশের গার্ডগুলোকে দিয়ে ওদের কিডন্যাপ করবে। এরপর আফ্রিদ পাগল পাগল হয়ে বাংলাদেশে চলে যাবে। আহা কি মজা! বাংলাদেশ। মার্কো আর কার্লস একত্রে আছে, একটা বার্তা নিয়ে হোটেলে ফিরছে। বস, খবর আছে। মার্কো সুচলে চোখ করে তাকালো তার দিকে। কার্লস বলে উঠল, বসে ঠিক 2 দিন পর থাইল্যান্ডে মাফিয়া এনেছে আর প্রায়ই যাচ্ছে। কি আপনার চরম শত্রু সেখানে থাকবে। বসা থেকে উঠে দাঁড়ালো মার্কো, ঠোঁটের কোণে ঝুলছে পয়সা চিঠি। ওয়াও, দ্যাটস গ্রেট নিউজ। কার্লো আবারও বলল, বস এবার তো একা নয়, তার বউও যাবে মনে হয়। ঘুরু বাঁকালো মার্কো, বিয়ে করছে? ইয়েস বস, কিছুদিন আগে। এক পয়সা আসলো মার্কো। ওকে, আমরা ফ্লাইট রেডি কর, আমি কালকে থাইল্যান্ড যাব। কার্লো মাথা নুইয়ে বলল, ওকে বস। কাল কার্লোস বেরিয়ে যেতে ল্যাপটপ নিয়ে ভিডিও কলে করলে একজনের সাথে। ঠিক 2 দিন পর মাফিয়া দ্য গ্রেট ইভেন্ট করা যাবে, সেটাতেই যাবে
দ্য গ্রেট মাফিয়া কিং আফ্রিদা হাসান। ইয়েস, আফ্রিদা হাসান, যে কিনা চরম শত্রু মার্কোর। সে ঠিক কোথায় থাকতো জানা নেই। অবশ্য জানতে পারে তার অবস্থান বর্তমান বাংলাদেশে। বাংলাদেশ থেকে স্পেন, মেক্সিকো, রাশিয়া, ইটালি সব জায়গায় নিজের আধিপত্য বিস্তার করেছে চলেছে। ভেবে পায় না মার্কো এমন কোনো কাজ নেই, এমন কোনো অপরাধ নাই যেখানে আফ্রিদা হাসানের নামটা বাদ পড়েছে। তাকে তোয়াজ করে চলতে হয় সবাইকে। কিন্তু মার্কো, সে কখনোই তার বন্ধু হয়ে উঠতে পারেনি। উল্টো কোটি কোটি টাকার প্রজেক্ট রিজেক্ট করে তার লোকসান করে দিয়েছে এই আফ্রিদা হাসান। ঠিক 4 বছর পর আবারও সম্মুখীন হতে চলছে ইভেন্ট। লাস্টবার ইভেন্টে তাদের চরম পর্যায়ে একটা ফাইট হয়েছিল, যার দরুন সেই ইভেন্টটা অফ হয়েছিল 2 বছর। পরের 2 বছর ইভেন্টে যায়নি আফ্রিদা হাসান, অথচ এবার যাচ্ছে। অবশ্যই দেখাবে দ্য গ্রেট মাফিয়া কিং আফ্রিদা হাসান। আই উইল মিট ইউ ভেরি সুন। থাইল্যান্ডে রাত 10টা ছুঁই ছুঁই। সমস্ত শহর যেন সোনালি আলোয় গলে যাচ্ছে। আকাশে রং বদলে গেছে। দূরের সমুদ্রে ঢেউ গোপনে সুর বাজাচ্ছে এক রহস্যময়। নিয়ন বাতিগুলো একে একে জ্বলে উঠছে, যেন রাতের আধারের রঙিন জোনাকি উঠতে শুরু করছে। রাস্তার ধারে গরম ধোঁয়া ছড়ানো থাই স্ট্রিট ফুডের গন্ধ মিশে আছে বাতাসে। লেমন গ্রাস, মরিচ আর সি ফুডের মাদকতা যেন ক্ষুধার চেয়ে বেশি এক প্রলোভন ধরছে। সবে ফিরছে আফ্রিদা হাসান। সার্ভিং টেবিলে খাবার দিচ্ছিল। একত্রে খেতে বসছে ন্যান্সি, আফ্রিদা আর ঈশান। ঈশান মাঝে মাঝে তাদের খাওয়া দাওয়া করে, এটা নতুন নয়। ঈশান ন্যান্সি একে অপরের দিকে তাকাচ্ছে, চোখে চোখে যেন পথে। বিষয়টি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে আফ্রিদ। শেষমেশ বিরক্ত হয়ে বলে, কি এমন পীড়িতের কথা শুরু করছিস হ্যাঁ? ন্যান্সি থতমত খেয়ে গেল। ঈশান চামচ নাড়াতে বলল, বস, আমি আর ভাবি আপনাকে সারপ্রাইজ দেবো, তাই আলোচনা করছি। ন্যান্সি একগাল হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, নষ্ট পুরুষ। চোখ গরম করতে চুপসে গেল ন্যান্সি। আই মিন ভদ্রপুরুষ। আফ্রিদ চামচ নাড়াতে বলল, দেখ ঈশান, উল্টোপাল্টা কিছু করিস না। আর নিজের কল্পনার গার্লফ্রেন্ডকে শুধু শুধু কষ্ট দিস না। পরে আমি কিন্তু তোর মহামূল্যবান সম্পদ কেটে গাঙ্গে ভাসাইয়ে দিব। লজ্জায় হাঁসফাঁস করছে নানসি। আফ্রিদ টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। এখানে তার আলাদা ওয়াইন কর্নার আছে, সেখানে গেল। ম্যাম, এটা করা ঠিক হবে? চাপা স্বরে উঠল ঈশান। ন্যান্সি উষ্ঠ পাখি বলল, টেনশন নট ঈশান ভাইয়া, এটার পর আপনার বসে শিক্ষা হবে। একের পর এক হাইফাই করলো তারা। আবারও ভেসে উঠল কর্কশ কণ্ঠকার, তাড়াতাড়ি খা মাতারি, ঈশানের বাচ্চা, শুধরে যা। আর কেউ কথা বলল না। চুপচাপ খাওয়া শেষ করে ঈশান বাকি গার্ডগুলোকে দেখতে। ন্যান্সি খাবার শেষ করতে প্লেটগুলো গোছাতে যাবে, ততক্ষণে আফ্রিদ এসে পাজাগুলো করে তুলে নিল ন্যান্সিকে। হকচকে গেল ন্যান্সি, ভয়ার্ত কণ্ঠে বলে, কী করছেন? আরে নামান। কে শুনে কার কথা? আফ্রিদ ঠিকই ন্যান্সিকে নিয়ে ওয়াইন কর্নারে টেবিলের উপর বসিয়ে দিল। দুপা ফাঁক করে জড়িয়ে অদ্ভুত হেসে বলল, কাহিনী কি বল? ন্যান্সির লজ্জা পাচ্ছে। আফ্রিদ এভাবে কাছে এসে দাঁড়ানো তা মোটেও সহ্য হচ্ছে না ন্যান্সি। আর চোখে তাকায় টেবিলের দিকে। ওই যে সার্ভেন্ট, সে একটা বারের জন্য তাদেরকে দেখল না। চুপচাপ প্লেটগুলো কিচেনে নিয়ে গেলো। হাঁসফাঁস করছে ন্যান্সি। মিনমিন করে বলল, আপনি এমন কেন? আফ্রিদ ভাবলে চিনি ভাবছে বলে, কেমন? ন্যান্সি একরাশ বিতৃষ্ণা বলল, অদ্ভুত। তার থেকে বেশি অদ্ভুত আপনার চোখ। চোখ বুজে হেসে ফেলল আফ্রিদ। নাক টেনে দেয় ন্যান্সির। আমার থেকে বেশি অদ্ভুত তুই। সব কিছুতে ভয় পাস, ভেতর ডিম কোথাকার। ন্যান্সি এক দৃষ্টিতে তাকিয়েছে আফ্রিদের চোখের দিকে। আচ্ছা, আমি যদি আপনার চোখের ভিতরে আঙুল ঢুকে মনি ছুঁই, তাহলে আপনি ব্যথা পাবেন? আফ্রিদ আহাম্মক বনে গেল। একগাল হেসে বলে, না না, ব্যথা পাবো না। পারলে আমার চোখের মনি টেনে বের করে নিয়ে আয়। ন্যান্সি বোকা বোকা মুখ করে তাকালো। আফ্রিদ বিতৃষ্ণা নিয়ে সরতে চাইল। ন্যান্সি তাকে আশ্চর্যের সীমান্তে পৌঁছে দিয়ে দুপা আঁকড়ে ধরল। আফ্রিদ আবার অবাক হলো। সন্দেহের দৃষ্টিতে তাকালো সুশ্রীর মুখোপানে। ন্যান্সি মিনমিন গলে বলল, আচ্ছা, যদি সেদিন ওই লোকটা আমাকে ছুঁয়ে ফেলতো, কী করতেন? আফ্রিদ ন্যান্সির গালে গাল ঘষে মাদকতা নেশানো কণ্ঠে আওড়ালো, ছুঁতে পারতো না। এত গ্যারান্টি কীভাবে দিচ্ছেন? যদি কোনোভাবে ছুঁয়ে ফেলতো? মিহিসরে হাসলো আফ্রিদ। একই ভঙ্গিতে বললাম তো, ছুঁতে পারতো না। রাগ লাগলো ন্যান্সি। তাকে ছুঁতে ফেলছে, তাহলে ন্যান্সি কী করতো? মরে যেত, তাই না? আপনি ভীষণ খারাপ আফ্রিদ। আপনি কি নাকি শিখিয়ে দিচ্ছিলেন আমাকে ছুঁলে কী হতেন? আফ্রিদ ঝুঁকে আসে, লালচে রঙা গালে চুমুকে বলল,
আমার বউকে কেউ স্পর্শ করবে না, গ্যারান্টি দিচ্ছি। ন্যান্সি ভুরু উঁচায়। যদি কখনো আমি বিপদে পড়ি আর আপনি বাঁচাতে আসতে না পারেন তখন? আপনি হাতের পিঠে চুমু খেলো ন্যান্সি। তখন নিজেই নিজেকে বাঁচিয়ে নেবে আমার জন্য? মুখ বাঁকালো ন্যান্সি, অভিমান কণ্ঠে বলল, আপনার জন্য কেন বাঁচতে যাব? আপনি টেনে কোলে নিয়ে নিল ন্যান্সিকে। ভয়াত্ম ন্যান্সির দুহাত গলা জড়িয়ে ধরে আফ্রিদ হাসকি টেনে বলল, কারণ তুমি সম্পূর্ণটা আমার। এক বাক্যে শুধু আফ্রিদের। ন্যান্সি নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে আছে। আফ্রিদ ন্যান্সিকে রুমে নিয়ে গেল, বিছানায় শুইয়ে দিল, আলগোছে টেনে দিল কম্ফোর্টটা। ন্যান্সির দৃষ্টি ফেরাচ্ছে না। আফ্রিদ হাসে, এমন করে তাকাইস না, লজ্জা লাগে। ন্যান্সি অবাক হওয়ার ন্যায় শুধায়, লজ্জা? আর আপনার? না, তোর প্রতিবেশী বাপ মায়ের। ন্যান্সি মুখ ভার করে আফ্রিদের হাত বাড়িয়ে গলা ছুঁয়ে ফেলে। ন্যান্সি তখনও তাকিয়েছে তার দিকে। একটুখানি মোলায়েম স্পর্শ, আদেশ স্বরূপ বলে, ঘুমিয়ে পড়। ন্যান্সি ঘুমাতে পারছে না, হাঁসফাঁস করছে। আদতে ঈশান কাজটা করতে পারবে কিনা। মুখে মাস্ক লাগিয়ে চুপি চুপি কটেজে এলো ঈশান। বুকের ভেতর দিড়মিড় করছে। আফ্রিদ জানতে পারলে ইন্নালিল্লাহি অনিন্নালিল্লাহি রাজিউন করে দিবে। গুটি গুটি পায়ে রুমে এসে ঝুঁকি দিল। দরজাটা খুলতেই দেখতে পেল আফ্রিদ রুমে নেই। চোখ দুটো চকচক করে উঠল। আলগোছে গিয়ে ঠাস করে ন্যান্সির মুখে রুমাল চেপে ধরল। চিৎকার করতে পারল না সে। ঈশান ফটাফট ন্যান্সিকে বস্তায় ভরে নিল। মুখে তৃপ্তির হাসি। এদিকে হুঁশ হারিয়ে বস্তায় রয়েছে ন্যান্সি। সে তো জানতো না তার উপর তার প্ল্যান এক্সিকিউট করা হবে। এবার বসকে কে শিক্ষা দেওয়া হবে। খেলে যাচ্ছে সমুদ্রের বুকে, ভেসে চলছে বড় একটি জাহাজ। কোমরে একটা মোটা দড়ি পেঁচানো ন্যান্সি। সেই দড়ি টেনে টেনে চলে গেছে সোজা উপরের দিকে। একটা শার্ক কেজে, সেটার ভেতরে রয়েছে ঈশান। ক্ষণিক দূরে দাঁড়িয়ে আছে আফ্রিদ, আঙুলের ডগায় রিভলভার। যা কপালে ঘষে পড়ল, শক্ত করে ধরে রাখ জানকির বাচ্চা, না হলে তোর ভাই নিচে পড়ে যাবে। শার্ক কেজের নিচে ইয়া বড় সমুদ্র, যেটার ভেতরে রয়েছে শার্কগুলো, যেগুলো ক্ষুধার্ত, খাবারের জন্য অস্থির হয়ে আছে। ন্যান্সি শক্ত করে টেনে ধরে আছে দড়িটা। ছেড়ে দিলে ঈশান পড়ে যাবে আর তাকে খেয়ে ফেলবে ওই শার্কগুলো। ঈশান আহাম্মক বনে গেছে। শেষমেশ এইভাবে ধরা খেলো। ন্যান্সিকে নিয়ে জাহাজে এসে নিজেই ফেসে গেল। প্লিজ বস, প্লিজ, আমার কোনো দোষ নেই। বস, প্লিজ আমাকে বের করুন। আফ্রিদের কোনো হেলদোল নেই। সে তাকিয়ে আছে তার পরানের দিকে। সে দেখতে চায় পাতানো ভাইয়ের জন্য কতটা কি করতে পারে এই মেয়ে। ন্যান্সির হাত পা ঠান্ডা হয়েছে, শরীর দুর্বল। এই বোকা ঈশান ভাইয়ের জন্য সব হয়েছে। তাকে কেন কিডন্যাপ করতে গেলে? হ্যাঁ, ন্যান্সি শক্তিতে কুলাতে পারছে না। সে পারছে না টেনে ধরে রাখতে। দড়িতে একটু ঢিলে হতে শার্ক কেসটা নিচের দিকে নেমে আনতো। চেঁচিয়ে উঠল ঈশান, ম্যাম! ন্যান্সি হাঁপাতে হাঁপাতে আবারও শক্ত করে টেনে ধরল দড়িটা। রীতিমতো কান্না চলে এসেছে তার। হাত দুটো লালচে হয়েছে। গভীর নীল পানির নিচে উত্তাল স্রোত বইছে। তার মধ্যে এক দানবীর ছায়া ঘুরে বেড়াচ্ছে। বিশাল পাখনাগুলো কেটে যাচ্ছে জলের ঢেউয়ের। যেন কোনো ভয়ঙ্কর শিকারী নিঃশব্দে নিজের রাজত্ব টহল দিচ্ছে। ক্ষুধায় কাঁপছে তার প্রতিটি স্নায়ু। চোখ দুটো জ্বলজ্বল করছে। তীব্র লালসার রক্তের গন্ধ পেতে যেন অধীর অপেক্ষা করছে সে। হঠাৎ জল কেঁপে উঠল। কেজের ভিতরে মানুষটার সামান্য নড়াচড়া তার দৃষ্টি আকর্ষণ করে। এক ঝটকা বিশাল দেহটা কেজের দিকে ধেয়ে আসে। দাঁতের শাড়ি চকচকে করে ওঠে পানির ভেতরে। জাহাজের ভেতরে ক্ষীণ আলোয় ঠান্ডা নীরব সমুদ্র মুহূর্তে পরিণত হয় আতঙ্কের থিয়েটার, যেখানে এক ক্ষুধার্ত শার্ক ঘুরে বেড়াচ্ছে কেবল শিকারের এক ফোঁটা ভুলের অপেক্ষা। আফ্রিদ ভাইয়াকে কে বের করুন। ওনার ভুল হয়ে গেছে, প্লিজ, প্লিজ বের করুন। আফ্রিদ এবারও নিঃশব্দ। ন্যান্সি পারছে না। আবারও ঢিলে হয়ে এলো তার। ফলস্বরূপ দড়িটা নিচের দিকে নামতে লাগলো। মেয়েটা সে দিয়ে যাচ্ছে। নিচে পড়ল না ঈশান। তার পূর্বে উপর থেকে টেনে আবারও দেওয়া আরও একটু শিকল দিয়ে আটকে রেখেছে। ঘামার্ত মুখে পিছু ফিরে তাকালো ন্যান্সি। আফ্রিদ ইতিমধ্যে তার অতি নিকটে চলে এসছে। ন্যান্সি কম্পিত স্বরে বলল, ছেড়ে দিন ওনাকে প্লিজ। আফ্রিদের রূপ এই মুহূর্তে ভীষণ ভয়ঙ্কর দেখাচ্ছে। সে যদি পারত তাহলে বোধহয় সব কিছু ধ্বংস করে ফেলত। গা কাঁপানো কণ্ঠে আওড়ালো, ছেড়ে দিব? পুনরাবৃত্তি করে ও কথাটা। ন্যান্সি কেঁপে উঠল ওই ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনে। এ তো আফ্রিদ হতেই পারে না। প্লিজ ছেড়ে দিন। ন্যান্সির ভঙ্গুর হৃদয় বলে উঠল,
ঈশান বুঝি এই জ্ঞান হারাবে? মাথা ঝিমঝিম করছে। সে তো জানে আফ্রিদ ঠিক কতটা হিংস্র। আফ্রিদ মেখে এসে বলল, যা, ছেড়ে দিলাম। আফ্রিদ হাতের রিমোট ক্লিক করতে শার্ক কেসটা নিচে পড়ে গেল। ঈশান বিস্মিত, নিঃশ্বাস আটকে আছে তার। খাবারের সন্ধান পেয়ে ক্ষুধার্ত শাকগুলো এগিয়ে আসতে লাগলো। এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল ন্যান্সি। মস্তিষ্ক শূন্য সে। অতঃপর গলা ফুটিয়ে চিৎকার করে হাউমাউ করে কেঁদে উঠল। সেই কান্না হেসে ফেললে আফ্রিদ। রিমোট ক্লিক করতে আবারও শার্ক কেস উপরে উঠে আসে। আফ্রিদ দু হাতে ন্যান্সিকে বুকে চেপে ধরে হাউমাউ করে কাঁদছে মেয়েটা। আফ্রিদের মাথায় আঙুল বোলাতে বোলাতে, হে পরান, ডোন্ট ক্রাই, আই ডিডন্ট ডু এনিথিং, সি লুক। ন্যান্সি তাকায়। আফ্রিদ ফের বলে, লুক অ্যাট মি পরান। ন্যান্সি এবারও তাকালো না। আফ্রিদ ওভাবে বুকে জড়িয়ে রাখলো তাকে। ভয় পাওয়া ভালো, কিন্তু এত ভয় পাওয়া ভালো নয়। একদম নিষ্পাপ ফুল যখন জানবে যে সে মনস্টার, তাহলে কি হবে? তখন তো তার কাছাকাছি আসবে পর্যন্ত না। অথচ সে অজানাই রয়ে গেল। এই কঠোর পাষণ্ড পুরুষের হৃদয়ে তার জন্য কত অগাধ ভালোবাসার স্রোত বয়ে যায়। আপনি আপনি আমাকে ভয়ে শেষ করে দিচ্ছেন আফ্রিদ। ক্রন্দনরত কন্যার কণ্ঠস্বর বুকে ঝড়ের ন্যায় আছড়ে পড়ল। আফ্রিদ মৃদুস্বর বলল, ডোন্ট ক্রাই। তুই যদি আমার বুকের সামনে দাঁড়িয়ে ছুরি বসিয়ে দিস, তবুও তোকে আঘাত করবো না। ন্যান্সি নিশ্চুপ, সর্বাঙ্গে অসাড় হয়ে আসছে তার। কম্পিত মেয়েটাকে দু হাতে আগলে আছে নিষ্ঠুর পাষণ্ড পুরুষ। আই এম সরি, প্লিজ এত ভয় পাস না। প্রত্যুত্তর মুখ তুলে তাকে ন্যান্সি। আফ্রিদ এমন কেন? তাকে বুঝতে বড্ড বেগ পোহাতে হচ্ছে। ঈশান আর ন্যান্সি দুজনের কানে ধরে দাঁড়িয়েছে। একটু পরপর উঠবোস করছে। এটা কোনো কথা? ন্যান্সি না হয় আইডিয়া দিয়েছে, কিন্তু কাজটা তো ঈশান করছে। আর ঈশানকে বাঁচাতে গিয়ে কি করলো? এখন তাকেই ফাঁসিয়ে দিল। আঙ্গুলি ডকা রিভলভারটা নাচাতে নাচাতে আফ্রিদ, কি লজ্জাসজ্জার ব্যাপার! শেষমেশ কিনা কান ধরতে হচ্ছে ঈশানকে। এই বিষয়গুলো তার কল্পনার বউ জানতে পারলে আস্ত রাখবে না। ছি ছি, বলবে তো। তোর তো কোন ক্ষেতের মূল্য? এক বলদ বললো কিডন্যাপ করতে, আর এক বলদ কিডন্যাপ করলো, বস্তায় ফেললো। ঈশান আমতা আমতা করলো, বস, ম্যাম বলেছিল সব কিছু। আফ্রিদ ন্যান্সির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে হকচকিয়ে গেল ন্যান্সি। না মানে, আমি তো বলেছিলাম প্রিয় মানুষকে কিডন্যাপ করতে। আমি কি জানতাম ঈশান ভাইয়া আমাকে বস্তায় ভরবে? আফ্রিদ তিরিক্কি মেজাজে বলল, চুপ শালী মাতারি কোথাকার। ঈশান কেঁপে উঠল ভয়ে। আফ্রিদ বসা থেকে উঠে দাঁড়ালো। কড়া কণ্ঠ বলল, আজ সারা রাত তুই খুঁজে খুঁজে মশা মারবি। চোয়াল ঝুলে এলো ঈশানে। বাট বস, এখানে তো মশা নেই। আফ্রিদ নিরস্বর বলল, খুঁজে নিয়ে আয়। সকালের মধ্যে 100টা মশা মেরে আমাকে এনে দেখাবি। ঈশান কাঁদো কাঁদো মুখ করে তাকালো ন্যান্সির দিকে। ন্যান্সি হাঁপ ছেড়ে বসল। যাকে তাকে অন্তত আর কোনো শাস্তি দেয়নি। এমনিতে দড়ি টেনে টেনে কাহিল হয়ে পড়ছে। স্বস্তির নিঃশ্বাস ফেললো তখন আফ্রিদ আরলো, তুই রুমে আয়, তোর শাস্তি এখন বাকি আছে বান্দি। আজকে 20 ম্যাচ খেলবো। স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারল না ন্যান্সি। ঈশান খিক করে হেসে উঠল। তেলে বেগুনে জ্বলে উঠল ন্যান্সি। এই ঈশানের জন্য আজকে ধরা পড়লো। বলল এক, করলো উল্টো। নিস্তব্ধ রুমে এক অদ্ভুত ভার ছেয়ে আছে। বাতাসে মিশে আছে একরাশ অস্থিরতা। কেমন গা ছমছমে। সোফায় গায়ে হেলান দিয়ে বসে আছে আফ্রিদা হোসেন উধাম গেয়ে। কেবল পরনে একটা কালচে ট্রাউজার, হাতে ধরা হুইস্কির বোতল, আর একটা চুমুক যেন দগ্ধ অন্তরের আগুনে আর এক ফোঁটা তেল ঢেলে দিচ্ছে। চোখে এক অচেনা কঠিন শূন্যতা, ঠোঁটে বিষ্ণুতায় নিরিখ। হঠাৎ দরজা ফাঁকটা ঠেলে ভেতরে প্রবেশ করল ন্যান্সি। তার পায়ের শব্দটুকু প্রতিধ্বনিত হলো। বুকের ভেতর ঢাকের মতো বাজছে তার স্পন্দন। আফ্রিদকে উদাম গায়ে অবসন্ন ভয়ঙ্কর রূপ দেখে গলা শুকিয়ে আসে, কাপড় নামে শরীরে। রুমের আলোয় আধার দুজনের চোখ এক মুহূর্তের জন্য মিলল। সেই দৃষ্টির ভিতরে ছিল চাপা তীব্রতা, পুরুষের যন্ত্রণা ভরা অহংকার আর ন্যান্সির অজানা ভয়ের কম্পন। দৃষ্টি গেল আফ্রিদের নগ্ন বক্ষে, তার বুকের মাঝখানে গোল ট্যাটুটা। ন্যান্সি ভেতরে আসতেই রিমোট ক্লিক করতে রুমটা লক হয়ে গেল। দরজা বন্ধ হওয়ার আওয়াজে কেঁপে উঠল ন্যান্সি। আফ্রিদ হোসেন উঠে দাঁড়ালো। আর এক দফা এগোলো ন্যান্সি। থাপ্পড় দিয়ে দাঁতগুলো ফেলে দেয়। আমার প্রিয় জিনিস কি জানিস তুই বেবাল? আমার বাবা মা ভাই বোন ওরা প্রিয় হয়, কিন্তু আমার প্রিয় তুই, কারণ আমি তোর সাথে শুই। লজ্জায় দোকানে কান চেপে ধরে ন্যান্সি। নষ্ট পুরুষের নষ্ট কথাগুলো আর নেওয়া যায় না। তা মুখে তো কিছুই আটকায় না কেন কোনো কালে। এই মাতারি, কান বন্ধ করে কি হবে? সরা হাত।
আফ্রিদের ধমকে হাত সরালো। আফ্রিদ হুইস্কির বোতলটা আবারও চুমুক বসল। ড্রিঙ্ক করলে বোঝা যায় না ড্রিঙ্ক করছি, একদম সুস্থ স্বাভাবিক থেকে। আকস্মিক ঝড়ের বেগে এগিয়ে এলো আফ্রিদ। ন্যান্সিকে পিঠ ঠেকিয়ে দিল দরজার সাথে, এত কাছে যে নিঃশ্বাস উষ্ণতায় তীব্র হয়ে উঠল। ভয়ে কাঁপতে থাকে মেয়েটা, বুক যেন দরজার কাঠের সাথে মিশে যাচ্ছে। চোখে আতঙ্কের জল জমে উঠলে আফ্রিদের চোখ জ্বলে উঠল আগুনের মতো, কণ্ঠে হিংস্র হিসিসানি। এই শরীর যদি একটা টোকা পড়তো তাহলে জবাই করে ফেলতাম। ন্যান্সির গলায় কাঁপন, তবুও থেমে থাকলো না। ব্যথিত মন কষ্টের স্বরে বলল, দেহ চাই মন চাই না। উত্তর এলো না এবার, এলো কাজে। আফ্রিদ হঠাৎ ঝুঁকে লালচে গেলে দাঁত বসিয়ে দিল। ব্যথায় কাঁকে উঠল মেয়েটা, শরীর কেঁপে শিহরণ উঠল। আফ্রিদ ঠোঁট ঝরে পড়ল বিষাক্ত ব্যঙ্গে। না, তোর মন ধুয়ে তুই পানি খা, আমার দেহ হলে চলবে। মেয়েটা ঠোঁট ফুলিয়ে নীরবে প্রতিবাদ ভরে তুলল মুখে, চোখে জমে রইল অশ্রু। আফ্রিদ আবারও কাছে সেটে এলো, ফিসফিস করে বলল, কারণ তুই আমার প্রিয়, তোর সাথে বেড শেয়ার করে সামনে আরও অনেক কিছু শেয়ার করবো। চাইলে আমি এখনই খোলাখুলি বলে দিতে পারি। চোখে অশ্রুজল চিকচিক করছে নেন্সি, তবু সাহস সঞ্চয় বুকে হাত রেখে কেঁপে কেঁপে বলল, ভালো মানুষ আপনি নন। আপনি ঠোঁটে বাঁকা হাসলো, সেই হাসিতে নেশার পৈশাসিক রূপ মিশেছে। ঠিক ভালো না আমি? রাগ লাগলো নেন্সির। আচমকা আফ্রিদের ঘাড়ে কামড় বসিয়ে দিল, এতটাই জোরে হয়তো নিজের শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে দন্ত বসিয়েছে, তাই তো দাগ বসে আছে। এগিয়ে এলো রক্ত। আস্তে দে মাতারি রে। অন্য কিছু ফেলে ন্যান্সি সরে এলো, দাঁত লেগে গেল আফ্রিদের রক্ত। যেমন আপনি তেমনি আপনার পচা রক্ত। আপনি হুইস্কি খায়। ন্যান্সি ভড়কে করে বলে, এত খেলে মরে যাবেন তো? আফ্রিদ একপাশে হেসে বলল, তুই চাস আমি বেঁচে থাকি? ন্যান্সির নিরুত্তর। আফ্রিদ বিরক্তকর কণ্ঠ বলল, এই রাত বেরোতে এত বড় কাহিনী করলি, ঘুমাতে দিলি না? আগে বলতি অন্যভাবে জাগিয়ে রাখতাম। ন্যান্সি নিশ্চুপ। আপনি ঝুঁকে আসে, কপালে কপাল ঠেকায়, নাকে নাক হাসকি টেনে বলে, চল না সংসার করি। ন্যান্সি হাসে, দুহাত পিছমোড়া করে দাঁড়ালো। সংসার করলে কি হবে? পুরুষ একপাশে হেসে উঠল, চোখের ভাসে অদ্ভুত এক উন্মাদনা। গভীর স্বরে ফিসফিস করে বলে, তোকে আমি অনেক আদর করব, তারপর আমাদের দুটো বেবি হবে, ঠিক 2 বছর গ্যাপ নিয়ে। আমার দুষ্টুমি দুটো আলোক শিখা। ন্যান্সি মৃদু বিস্ময়ে তার দিকে তাকিয়ে থাকে। পুরুষটি সেই বেকুল স্বপ্ন আঁকড়ে ধরার চেষ্টা করলেও চোখের কোণে লুকিয়ে রাখা একরাশ দুষ্টুমি। ঠোঁট বাঁকিয়ে হেসে ফেলল, নরম কণ্ঠে জিজ্ঞাসা করলো, তারপর? আফ্রিদের চোখ মুহূর্তে জ্বলে ওঠে নতুন আলোয়, গম্ভীর কোমল ভঙ্গিতে বলে, তারপর তোকে আমি দেশ বিদেশে ঘুরবো, পাহাড়ের চূড়া থেকে সমুদ্রের নীল ঢেউ সব কিছু দেখবো। আর আমাদের বেবিগুলোকে তুই পেলে বসে বড় করবি, তাদের সব কিছু সামলানোর দায়িত্ব তোর, আর তোকে সামলানোর দায়িত্ব আমার। ন্যান্সির মুখে আবারও দুষ্টু হাসি খেলে যায়, চঞ্চল সে বলল, তারপর? এই একটুখানি খোঁচা পুরুষের অন্তরে বিদ্যুৎ ঝলসে যাও। হঠাৎ সে কাঁধে সজোরে দাঁত বসে, ব্যথায় কাঁকে উঠল নাচে, তবুও চোখ মুখ খেলে বেড়ায় অনাবিল হাসি। হিসিয়ে পুরুষটি বলে ওঠে, কি এই তারপর তারপর লাগিয়ে রাখছিস? তারপর তোর প্রতিবেশী বাবা মায়ের হাঙ্গা। শব্দ করে হেসে উঠে ন্যান্সি, হাসিটা যেন পুরো রুমে ছড়িয়ে পড়ল। ন্যান্সি লম্বা শ্বাস ফেলল, আমি আপনাকে ছেড়ে খুব শীঘ্রই পালাবো। আফ্রিদের চোখ হাসে, ন্যান্সির গলায় স্পর্শ করে আঙ্গুল ঘোরাতে লাগলো এপাশ ওপাশ করে। ন্যান্সি শিউরে উঠল। আফ্রিদ শান্ত কণ্ঠে শুধল, কোথায় পালাবি? ন্যান্সি নরম সুরে বলল, এত দূরে যেখানে আপনি চাইলেও আমাকে খুঁজতে পাবেন না। আফ্রিদ আঙুল বোলাতে বোলাতে ধীরে ধীরে আরেকটু নিচে যেতে লাগলো। পালিয়ে গিয়ে বন্দুক চালানো শিখব? আফ্রিদ এবারে ঝুঁকে আসে, গলায় নাক ঘাসে। নান্সি খামচে ধরে তার কোকড়াঞ্চল। শিখে কি করবি? আফ্রিদ নেশাতুর কণ্ঠে শুধায়। ন্যান্সি হাঁসফাঁস করে মিনমিন করে বলে, একদিন ফিরে এসে আপনার বুকে গুলি করব। আফ্রিদ গলা ঠেকিয়ে লম্বা নিঃশ্বাস টেনে বলে, দেখা যাক, কিন্তু এখন বল, শরীরে কী লোশন ইউজ করিস? এত মিঠা মিঠা লাগে কেন? হেসে ফেলল ন্যান্সি, পাগল দেখেছেন? কিন্তু এমন পাগল দুটো দেখেনি। অভ্যন্তরে কিছু একটা ঝড় ঝুলছে, কণ্ঠনালী কাঁপে ন্যান্সির। আপনাকে এখনও চিনলাম না, শুধু নামটা জানি। আগে জানতাম গুন্ডা, কিন্তু এখন মনে হয় না গুন্ডা না। আপনি কে বলুন তো? আফ্রিদ এবার ওষ্ঠ ছোঁয়ালো। মাফিয়া কিংকে গুন্ডা বানিয়ে দিল, হায় রে কপাল। ওষ্ঠ ছোঁয়াতে ছোঁয়াতে বলল, তাহলে ভেতরে চল, চেনা শুরু করবি। আগে আমার থেকে শুরু করবো, তারপর আমি A to Z সব তোকে বলবো। ন্যান্সি কিছু বলে না আফ্রিদকে দেখে, তার স্পর্শটা অনুভব করে। আফ্রিদ তো সাপের মধ্যে পেঁচিয়ে ধরছে, মুখ যায় আরও নিচে,
ন্যান্সি আক্ষিদয় খিচিয়ে বুঝে নেয়। কোকড়ানো চুলে আঙুল বুড়ি ফিসফিস করে বলে, বিড়ালের বাপ, আমার বিড়ালটা কোথায়? বিড়ালের কথা মনে পড়তে মুখ তুলে তাকা আফ্রিদ। সে তো ক্যান্টিনকে হাত পা বেঁধে গাছে ঝুলিয়ে রেখেছে। ও শিট, এখন কি বলবে আমি জানি না। সুচালো দৃষ্টিতে তাকালো ন্যান্সি। এই এহসান সাহেব, সত্যি করে বলুন, কাইটন কোথায়? আফ্রিদ বিছানায় লম্বা হয়ে শুতে শুতে বলল, আমার বউয়ের বুকে শোয়ার অপরাধে কাইটনকে গাছে ঝুলিয়ে দিয়েছি। মাথাটা যেন বড় ছাদটা ভেঙে পড়ল ন্যান্সির মাথায়। বিস্ময় নয়নে তাকালো তার দিকে। কী সব বলছেন? ওটা অবলা পশু। আফ্রিদ গা ছাড়া ভাব নিয়ে বলল, তো শুয়েছে তো তোকে, তাই না? তেলে বেগুনে জ্বলে উঠল ন্যান্সি। বিড়াল ওটা। আমি যেহেতু পালি, তাহলে আমাকে ছুবে না তো কাকে ছুবে? আফ্রিদ বুকে হাত রেখে মুখ বাঁকিয়ে গেল, আই অ্যাম জেলাস। ন্যান্সি আহাম্মক বলে উঠল, শেষমেশ একটা বিড়ালের উপর জেলাস এই পুরুষ। গাছের উঁচু জলে ঝুলে আছে একেবারে অসহায় অবস্থায় ক্যান্টান। চারপাশের বাতাস যেন ভেসে বেড়াচ্ছে তার করুণ হাস্যকর মেয়াময় ধ্বনি। ছোট্ট শরীরটা এদিক সেদিক ঝুলছে, কিন্তু আজকের দিনেও যেন ভাগ্য তার মস্করা করছে। হাত পা নেই, তাই চেষ্টা ভান করা, নড়াচড়া করা অসম্ভব। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শাস্তি পেয়েছে সে। চিৎকার করে স্বাধীনতা নেই, কেবল কণ্ঠের খামখেয়ালি আওয়াজে নিজের বিপদ জানাতে চেষ্টা করছে, অথচ সেই আওয়াজ শোনার মতো কেউ নেই। দূর থেকে দেখলে মনে হবে বিড়ালটা কোনো গম্ভীর সাধুর মতো ধ্যান করছে, আর আবার কাছে থেকে বোঝা উঠলে সে আসলে জীবনের সবচেয়ে বড় রসিকতার ফাঁদে পড়েছে। ডাল থেকে দুলতে দুলতে যেন বলছে, আরে কেউ আছিস, আমাকে নামা, নইলে আকাশের রাজপুত্র হয়ে থাকতে হবে। খচ্চর আব্বা আমারে সহ্য করতে পারে না, কেউ বাঁচা আমারে। নতুন সবজির বস্তা আজকে ট্রলারে তোলা হয়েছে, যেগুলো যাবে বর্ডারের দিকে। ওখানে কড়া পাহারা, সবাইকে ম্যানেজ করে ওপারে পাঠাতে পারলে কেল্লা ফতে। আজকে লোকগুলো একে অপরের সাথে আলোচনা করেছে। আলিফ নামের ছেলেটাকে মেরে নদীর ধারে নাকি ফেলা হয়েছিল, তাদের গ্রামের লোকজন ধরে নিয়ে গেছে বাড়িতে। তার মায়ের আহাজারি সবটা কানে বাজে। সদ্য গোডাউনে পা রেখেছে নীলাদ্রি। আলিফ নামটা কানে যেতে যেন বাজ পাখির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তাদের দিকে। লোকগুলো নিদ্রাকে দেখা মাত্র নিজের কাজে চলে গেল। রহস্যময় কণ্ঠে আওড়ালো, বেশি বার বাড়লে এভাবে শেষ হয়ে যেত। কথায় আছে না, পিপিলিকার পাঁচ কাগজে মরিবার তরে। ওষ্ঠ বাকি হাসল নীলাদ্রি। হল নম্বর 2, যারা বোম্বা। ধূসর রঙের নিস্তব্ধতায় গাঢ় চাদরে ঢাকা পড়ে আছে এক অমোঘ সৃষ্টি। মানুষের বুদ্ধি, পরিশ্রম আর অদম্য একগুঁয়ে পরিণত তো যারা জম্বা। এ যেন নিছক ধাতুর দেহ নয়, যে অগ্নিগিরিত রোগ। অদৃশ্য শক্তির অবধারিত বিস্ফোরিত নিজের ভেতরে বেঁধে রেখেছে। বছরের পর বছর জ্বালামুখীর মতো চিন্তা অগ্নিতে পোড়াতে সায়েন্টিস্ট মিস্টার আলবার্ট আর মিস্টার কালামের পরিশ্রম ভুল বললাম? শুধু তাদের জন্য আরও ওগুলো বিজ্ঞানী রয়েছে, যারা মিলে সবটা করেছে, যাদের সাধ্য মতো হয়েছে এটা। চোখে আজ স্বস্তি ও শিহরণ মেশানো এক অদ্ভুত। তাদের শ্রম, যন্ত্রণা, অবিরাম রাতজাগা ঘাম, নিস্তরঙ্গ অন্তরাত্মা মিলিয়ে যেন এক ভয়াল মহাকাব্যের রূপ নিয়েছে। দৈর্ঘ্য প্রায় 8 ফুট, 8 মিটার 26 ফুটের মতো। ব্যাস প্রায় 2.1 মিটার 7 ফুটের মতো। ওজন প্রায় 27 টন। যারা জম্বা এটা তো পড়ে আছে কোণের একপাশে, কিন্তু তার নীরবতা আর হিমন্ত ভ্রান্তিময় যে নিস্তব্ধ আগ্নেয়গিরি। সে জানে একবার জেগে উঠলে আলোকে ছাপিয়ে অন্ধকার সাম্রাজ্য গড়ে তুলবে। তারা তো এত কিছু বাধ্য করা হচ্ছে তাদের। আই লাস্ট আওয়ার ওয়ার্ক হ্যাজ কাম টু অ্যান অ্যান্ড মিস্টার অ্যালবার্ট। মিস্টার অ্যালবার্ট মলিন আদতে কী কাজ শেষ করছে নাকি নিতান্ত ভ্রান্ত ধারণা। খুব সহজে পরিচিত লোকটা তাদের ছাড়বে না। আই ডোন্ট নো। কামাল হ্যাজ আওয়ার রেসপন্সিবিলিটি রিয়েলি কাম টু অ্যান এন্ড। বিশাল কামাল আতঙ্কিত হলেন, কম্পিত স্বরে বললেন, আফটার দিস হিজ সাসপেন্ড টু লেটার আস গো। স্ল্যান হাসছে মিস্টার অ্যালবার্ট। কখনো কি দেখা গেছে যে আতঙ্কিত লোকগুলো কাউকে ছেড়ে দিচ্ছে? হয়তো তাদেরকে ছাড়বে না। মন্টু দাস আর গোলাম মোস্তফা হল নম্বর থেকে ধীর পায়ে হল রুমে দুয়ে গেল। তাদের সাথে আরও কিছু ডাস। কী করে বৈজ্ঞানিক কেবা আছে তোমরা? মন্টু দাসের বিশ্রী কণ্ঠের কথা শুনে বিতৃষ্ণা নিয়ে তাকালেন মিস্টার অ্যালবার্ট। সবাই বোধহয় মনে করে তিনি বাংলা জানেন না, কিন্তু মিস্টার অ্যালবার্ট খুব ভালো করে বাংলা বোঝেন। মন্টু দাস খিক খিক হাসি
যেন খড়খড়ে বাঁশির মতো খড়ের শির দ্বারা বেয়ে নেমে আসলো। তার চোখে কোণে ঝিলিক মারা নিষ্ঠুরতা দেখে চারিদিকে দেওয়াল মুহূর্তে ভারী উঠল। তবু কাজ তো শেষ রে, বৈজ্ঞানিকরা, এবার তোদের যাওয়ানির পালা। শব্দগুলো যেন শীতল ছুরির ফলার মতো গেঁথে গেল মিস্টার কামালের বুকে। কামাল প্রশ্নবোধ দৃষ্টিতে তাকিয়ে রইল, অথচ মুখে কোনো শব্দ ফুটল না। তার পাশে দাঁড়ানো গোলাম মোস্তফা ঠোঁটের কোণে অদ্ভুত বাঁকা হাসি টেনে নিয়ে ভুইয়াকে উদ্দেশ্যে হুকুম দিল, ওরে ভুইয়া, সায়েন্টিস্টের জন্য খাবার রেডি কর, আজকে ওদের খাতির যত্ন দিন। কিন্তু ওই কথার ভেতর মিশে আছে এক অদৃশ্য বিষ। খাতির যত্নের আড়ালে মনে হলো মৃত্যুর খোঁজের আহ্বান। মিস্টার অ্যালবার্ট এবং মিস্টার কামালের কপালে অদ্ভুত ভাঁজ পড়ল, অশরীরে অশ্নি সংকেতের মতো বুকের ভেতরে ধপধপ করে বাঁচতে লাগলো আতঙ্কের দামামা। তারা দুজনে বুঝতে পারলো এখানে কিছু একটা ঘটতে চলছে। মিস্টার অ্যালবার্ট লম্বা নিঃশ্বাস টেনে বলল, ওয়ার ইজ ইউর বস? গোলাম মোস্তফা ক্ষীণ হেসে বললেন, হি উইল কাম, হি উইল কাম, দ্য বস উইল কাম ভেরি সুন। মিস্টার অ্যালবার্ট প্রত্যুত্তরে কিছু বললেন না। এক পলক তাকালেন মিস্টার কামালের ভয়ার্ত মুখপানে। লোকটা ভয়ে তটস্থ হয়ে থাকে সর্বক্ষণ। বাঁচতে চায়, একটুখানি প্রাণ খুলে বাঁচতে চায়। সকাল সকাল খাওয়া শেষ করে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ছেন ফাহমিদা। ওই তো গাড়ি রাখা, কিন্তু আজকে মোটেও ইচ্ছে করছে না গাড়ি নিয়ে যেতে। কিন্তু গাড়ি ছাড়া, গার্ড ছাড়া যাওয়ার উপায় নেই। যে করে হোক তাদের সাথে রাখতে হবে, এটা তার ভাইয়ের আদেশ। আর আফ্রিদের আদেশ মানে মান্য করতে হবে। ফাহমিদা বরাবরের মতো গাড়ি থেকে উঠে বসলো। ড্রাইভার তাকে কলেজ থেকে কিছুটা দূরে নামিয়ে দিল। ফাহমিদা ড্রাইভারের উদ্দেশ্যে বলল, আমি বিকালের দিকে আসবো, আমার ক্লাস আছে অনেকগুলো। বয়স্ক ড্রাইভার মৃদু হেসে বলল, ওকে ম্যাম। ড্রাইভার গাড়ি ঘুরতে ফাহমিদা উল্টো পথ ধরলো। তার মোটেও ইচ্ছা করছে না কলেজে যাওয়ার। আজকে ক্লাবে যাবে, তার ফ্রেন্ডগুলোকে ডেকেছে। কিছুটা দূরে গোলাপি আকাশের নিচে গুলশানে কেমাল অহত অ্যাভিনিউর কোণে অবস্থিত স্কাই লং বার। এটা আধুনিক ও চমৎকার রুপটপের লঞ্চ। সেখানে ঢাকার আকাশের নিচে বসে শহরের রূপলি আলোয় ডুবে হওয়া যায়। ফাহমিদা ওদিকটায় গেল, তার বন্ধুমহল ওখানে থাকবে। অবশ্য বলে আসলে ক্ষতি হতো না, কিন্তু ফাহমিদা চায় না তার সাথে গার্ড আসুক আজকে। লাইটিংয়ের নরম হাওয়া, সুরেলি সঙ্গীত, মূর্ছনা, সুস্বাদু ককটেল, সব খাবারের মিশ্রণে সবটা অন্যরকম হয়ে উঠছে। এখানে বসে প্রিয় বন্ধুর সঙ্গে আড্ডা দেওয়া, প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো, অথবা একা একা শহরে সৌন্দর্য উপভোগ করা। লাইভ মিউজিকের সুরে ক্লাবটি জীবন্ত হয়ে উঠছে। মাঝে মাঝে থিম লাইটে আয়োজন হয়, যা রাতের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। ফাহমিদা ঢুকতে আশেপাশে তাকিয়ে দেখে এখনও পাগলগুলো আসেনি। বড় বড় বিরক্তি নিয়ে তাকালো সে। আচানক একটা অপরিচিত লোকের সাথে ধাক্কা পড়তে গেলে বেছে নিল। বাহু আঁকড়ে ধরছে লোকটা। হাঁসফাঁস করলো ফাহমিদা। সুদর্শন যুবক। ফাহমিদা লোকটাকে চেনে না। সোজা হয়ে দাঁড়ালো, মৃদু হাসার চেষ্টা করলো। থ্যাংক ইউ সো মাচ, আপনি না ধরলে এক্ষুনি পড়ে যেতাম। লোকটা হাসলো, হাত বাড়িয়ে দিল, হ্যান্ডশেক করলো। হাই, আমি পৃথ্বী। ফাহমিদা স্বল্প হেসে বলল, আমি ফাহমিদা হাসান। ক্যান্টান ভীষণ অসুস্থ হয়ে পড়েছে, একমাত্র আফ্রিদের জন্য। ন্যান্সি প্রচণ্ড রেখে আছে নষ্ট পুরুষের উপর। আচ্ছা, কেউ কি কখনো শুনেছে আদতে কোনো মানুষ বিড়াল উপর জেলা চায়? অবশ্য হয় যদি সেটা আফ্রিদা হাসান, কে না হলে বোঝা যেত না। সদ্য শাওয়ার নিয়ে বেরিয়ে এসেছে ন্যান্সি, চুলগুলো মুছে বিছানায় গেল। ক্যান্টিন বিছানায় রয়েছে, কাছে গিয়ে বসতে মেয়াও মেয়াও করতে লাগলো, কোলে চলে গেল। মেয়াও মেয়াও করে বোধহয় বলতে চাইল, আম্মা, খচ্চরের আব্বা আমারে মেরে ফেলার ধান্দা করছে, তুমি কিন্তু মোটেও ওই ব্যাটার ধারে কাছে যাবে না। ন্যান্সি বুঝলো না অবলা প্রাণীর কথা। মাথায় হাত বুলাতে বুলাতে ঝুঁকে চুমু খেলো। ক্যান্টেনকে রেখে ড্রেসিং টেবিলের সামনে গেল ন্যান্সি। সকাল থেকে পা দুটো ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। হাঁটাহাঁটি করলেও আগে তো পা ব্যথা করতো। আগে কেক ডেলিভারি করতে যেত কত দূরে, কিন্তু এখন বসে থেকে থেকে পায়ে ব্যথা করছে। ড্রয়ার হাতেও কোনো রকম বাম পেল না। রাগ লাগছে তার। শরীর কোনো রকম ব্যথা সহ্য করতে পারে না, বিশেষ করে মাথা, হাত পা ব্যথা। পা দুটো ছিঁড়ে যাচ্ছে রীতিমতো। নিশুতিতে স্টাডি রুমে নীরবতা। বাতাসের নরম নড়াচড়া আর দূরে শহরের ক্লান্ত আলোয় মিলিয়ে উঠছে এক অভ্যন্তরীণ পৃথিবী গড়ে তুলছে। ল্যাপটপের নীল আলোয় মৃদু ঝলমল করছে আফ্রিদের নীলাভ চোখ। তার কপাল কুঁচকে, মুখের ভাঁজে ছোট ছোট চিন্তা রেখা স্পষ্ট। এক হাতে নরম গ্রিন টি কাপ ধরা, অন্য হাতে কিবোর্ডে দ্রুত হাত চালনা করছে। প্রতি ক্লিকে
1 ঘন্টা 2-এর গুরুত্বপূর্ণ আলোচনার কথা প্রতিফলিত হচ্ছে। কাচের দরজাটায় হালকা শব্দ হতে আফ্রিদ ঘুরে তাকায়, কিন্তু স্টাডি রুমের পাশে দাঁড়ানো রমণীর চোখে প্রতিটা ছোট ছোট মুহূর্তকে নীরবে পর্যবেক্ষণ করছে। তার কৌতূহল, ধৈর্য আর সামান্য অবিশ্বাস সব মিলিয়ে এই 2 ঘন্টার মধ্যে কনফারেন্সের গুরুত্বকে ছাপিয়ে দিচ্ছে। সে বের হতে চায়, যেন আফ্রিদ তার উপস্থিতি বুঝতে পারছে। কপাল কুঁচকে ভেতরে প্রবেশ করে ন্যান্সি। পরনে লেস টপ আর স্কিন কালারে প্যান্ট পরেছে ন্যান্সি। ন্যান্সি ছোট ছোট পা ফেলে ভেতরে গিয়ে আফ্রিদের পাশের কাউচের উপর বসলো। আফ্রিদের পরনে সাদা রঙের শার্ট, উপরে দুটো বোতাম খোলা রেখেছে, উকি দিচ্ছে ট্যাটু, আর একটা প্যান্ট। ক্ষণিকের জন্য বাইরে গিয়েছিল, কিন্তু এসে ফ্রেশ হয়নি পর্যন্ত। অপলক দৃষ্টিতে তাকিয়েছে ল্যাপটপের দিকে। সেন্টার টেবিলের উপর রাখা ল্যাপটপের দিকে তাকালো ন্যান্সি। নিজের হাতে পায়ে ঘষতে লাগলো। ব্যথায় মরে যাচ্ছি। গ্রিন টি কাপে চুমুক দিয়ে পাশে রেখে দিল আফ্রিদ। ল্যাপটপটা সরিয়ে ন্যান্সি লম্বাভাবে পা মেলে দিল। আফ্রিদ টেবিলের উপর থেকে পা টেনে নিজের কোলে টেনে নেয়। একটু একটু করে মালিশ করতে লাগলো। কখনো এই পা তো কখনো এই পাটি বেঁধেছে। ন্যান্সি আশ্চর্য হয়ে দেখছে ফর্সা সুন্দর লোকটাকে। সে তো বলেনি পায়ে ব্যথা করছে, আর এই লোক তো তার দিকে তাকায়নি পর্যন্ত একটিবার। আফ্রিদ ল্যাপটপে বাঁ হাত চালাতে চালাতে ডান হাতে পা টিপে চলছে ন্যান্সির। আফ্রিদের একটা দরুন গুণ রয়েছে, লোকটা 2 হাতে কাজ করতে পারে। ন্যান্সি কাউচে মাথা এলিয়ে দিল। খুব ইচ্ছে করে বলতে, আমাকে মামুন হায়দারের সাথে দেখা করেন। আমি আমার পালিত বাবা মাকে মিস করছি, কিন্তু ভয়ের চোটে বলতে পারলো না, বললেই রেগে যাবে। দীর্ঘ সময় কনফারেন্স শেষ হলো। তার ল্যাপটপ শাটার অফ করে পাশে রেখে দিল। এবার 2 হাতে টিপে দেয় ন্যান্সির পাজোড়া। ন্যান্সি উঠে বসলো ঠিক করে, আর একটু এগিয়ে গেল। আফ্রিদ আর ন্যান্সির দূরত্ব 1 হাত হবে। আফ্রিদ হুম নিচু করে পায়ের পাতায় চুমু খেলো। শিউরে উঠে ন্যান্সি অনাকাঙ্ক্ষিত স্পর্শে মুছছে। যা বাবা, কেউ কীভাবে অনায়াসে পায়ে চুমু খেতে। আচ্ছা, খারাপ লাগছে না? আফ্রিদ মৃদু স্বরে দেয়, খুব ব্যথা? ন্যান্সি একটু উপর নিচ মাথা তোলায়, তবে ব্যথাটা কমিয়ে এতক্ষণ ধরে পা টিপে দিচ্ছে। আফ্রিদ একটানে কোলে নিয়ে এলে গেল ন্যান্সিকে। ঘটনার আকস্মিকতায় চমকে ওঠে ন্যান্সি। বুকের ভিতর অপরিচিত দামামা বাজছে। গোল গোল করে তাকাতে চায় আফ্রিদের দিকে। এত আদর আদর কেন? আচ্ছা, কেউ কীভাবে আদর করতে হয়? মাঝে মাঝে বলবে মিঠা মিঠা ঘ্রাণ। আচ্ছা, আদর থেকেই ঘ্রাণ কখনো মিঠা হয়? নান্সিকে আফ্রিদের কোঁকড়ানো চুলগুলো মুঠো করে ধরে, আমরা এখানে কতদিন থাকবো? আফ্রিদ চমৎকার হাসলো। ন্যান্সির নাকে নাক ঘষে বলে, কাজ আছে আরও কিছুদিন। ন্যান্সি হাসে। আফ্রিদকে শান্ত ভালো লাগছে। একটু খালি জ্বালাতন করা যাক। আপনি আবার আমার পায়ে মালিশ করুন, আমি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিই। আফ্রিদ ঠোঁট কামড়ে হাসে। রসিকতা করল, ওরে মাতারি, আগে বলবি না পায়ের সাথে সাথে অনেক কিছু মালিশ করুন, সেটা ভিডিও কর ভাইরাল। লজ্জায় ফুসফুস করে নিঃশ্বাস ফেল ন্যান্সি। জব্দ করতে করতে নিজেই জব্দ হয়ে গেল। এ কোনো সাধারণ আফ্রিদ নয়লা, এটা ঠোঁটকাটা গালিবাজ আফ্রিদা হোসেন। আফ্রিদ ন্যান্সির হাতে অসংখ্য চুমু খায়। চুমুতে চুমুতে ভরিয়ে দিল তার হাত। ন্যান্সি আচমকা বলে ওঠে, এই কারেন্টের মেশিন, এত পাওয়ার কোত্থেকে পাস? আফ্রিদ ন্যান্সিকে কোলে নিয়ে দাঁড়িয়ে পড়ে ঘোর লাগা কণ্ঠে বলে, তোর ভেতরে কারেন্ট রক্তে চলে এসেছে, তাই তো মিলেমিশে কারেন্ট স্কোয়ার হয়ে গেছে। এখন তো পাওয়ার চলেন, পাওয়ার কমে। সে কি অশ্লীল! আফ্রিদ তেতর ফুলে, আমার বউ অশ্লীল? আফ্রিদ ঘুরিয়ে পেঁচে ন্যান্সিকে অশ্লীল বলে, আমি মোটেও অশ্লীল নই। আপনি যে অশ্লীল সেটার প্রমাণ এক্ষুনি দিলেন। আফ্রিদ হাসি হেসে চোখ করে তাকালো ন্যান্সির দিকে। মেয়েটা কথা বলার সময় মুখের একরকম ভঙ্গিমা তৈরি করে, দেখতে আদুরে লাগে। বুকের অনুভূতি ঝড় উঠছে, শিহরণ তুলল। নজর গেল তার মেয়েলি ওষ্ঠজোড়ায়। গোলাপি রঙা ঠোঁটে ওষ্ঠজোড়া একটু ছুঁয়ে দেখলো। ইচ্ছে করলো না। আফ্রিদ ন্যান্সিকে সোফায় দাঁড় করে দিল। ন্যান্সি প্রশ্নবিদ্ধ নয়নে তাকালো তার দিকে। আফ্রিদের ঠোঁট বাঁকে, ডান হাতে ছোট আঙ্গুলে পা বেরবল, চল না একটু গেম খেলি। যে আগে আঙ্গুলে আঙ্গুলে ছুঁয়ে স্ট্যাচু বলতে পারবে সে জিতবে, আর অপরজন স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবে। ন্যান্সি এর আগে অনেকবার এই গেম খেলেছে, মূর্তি বানিয়ে অনেকক্ষণ দাঁড় করে রাখা। মনে মনে ছক করছে, এক্ষুনি আফ্রিদকে স্ট্যাচু বানিয়ে পুরো রাত দাঁড় করে রাখবে। ঠিক আছে। ন্যান্সি আর আফ্রিদ আঙ্গুলে আঙ্গুলে ছুঁয়ে একে অপরকে স্ট্যাচু বলে, অথচ আগে বললো আফ্রিদ। ন্যান্সি মানল না। চিটিং হয়েছে বলে আবারও করলো। এবারও আফ্রিদ জিতছে, অথচ সে মানল না। তৃতীয়বারের মতো আঙ্গুল ছোঁয়াতে আফ্রিদি স্ট্যাচু বলে ফেললো। ফলস্বরূপ স্ট্যাচু হতে
দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাকে, চোখের পাতা ফেলাও নিষেধ। আফ্রিদ দম ফেলে বলল, সামান্য একটু চুমু খাওয়ার জন্য স্ট্যাচু স্ট্যাচু খেলতেছে। আফ্রিদ আহসানের ভাগ্য খারাপ। কই হ্যান্ডসাম, আমাকে এসে জড়িয়ে ধরে চুমু খাবি, তা না করে তোর সাথে খেলতে হচ্ছে, তাও আবার চুমুর জন্য। ন্যান্সি আহমক বনে গেল, নড়তে চাইলো। আফ্রিদ দু হাতে মাথাটা শক্ত করে চেপে দিল। স্ট্যাচু না তুই, নড়াচড়া নিষেধ, নড়লে মায়ের একটাও নিচে পড়বে না বলে দিচ্ছি। চোখ রাঙালো আফ্রিদ, কথাটা বলে ওষ্ঠদ্বয় নিজের আয়ত্তে নেয়, আর তাও আবার খুব জলদি। ন্যান্সি নিঃশ্বাস নিতে ভুলে গেছে মনে হয়। চারদিকে যেন পৃথিবীর ঘুরপাক খাচ্ছে। ন্যান্সি স্তব্ধভূত হয়ে যায়। আফ্রিদ 2 মিনিটে মাথায় সরে এলো। সহসা তাকে ইচ্ছে মতো কিল ঘুষি বসাতে লাগলো। ন্যান্সি, অসভ্য লোক, অসভ্য আপনি, আমাকে মিথ্যে বলে এসব করছেন, গেমের নাম করে অসভ্যতামে। আফ্রিদ হেসে ফেলল, দুহাত রাগান্বিত বউটাকে জড়িয়ে দিল। আদুরে গেল বলে, এত রাখছিস কেন? এমনি চাইলে তো দিতি না। উফ, এত মেজাজ হট হট মেজাজ ঠান্ডা করতে কুলকুল আফ্রিদ তো আছে। ন্যান্সি জোরাজোরি করলো, কিন্তু আফ্রিদ ছাড়লো না, দু হাতে জড়িয়ে ধরেছে। ন্যান্সি রাগে ফুটছে। আফ্রিদ মজা নিচ্ছে আর তার রাগ হচ্ছে। আফ্রিদ চুলের ভাঁজে চুমু এঁকে বলল, একটু শান্ত থাক, এত নড়ছিস কেন? ন্যান্সি রাগে কামড় বসিয়ে দিল তার হাতে, দাঁতে দাঁত পিষে বলল, আপনার ঠোঁট দুটো আমি সেলাই করে দেবো, শয়তান নির্লজ্জ। আফ্রিদ বিড়বিড় করল, যা বাবা, একটা চুমু খেয়েও শান্তি নেই, নির্লজ্জ বলছে। কিছু করলামই না, তা পৃথিবীতে সেরা নির্লজ্জ আমি। ধ্যাত। থাইল্যান্ড, এই টাকা, আমার দিকে তাকা। চাপা স্বরে ডাকতে লাগলো আফ্রিদ, অথচ তার ডাকে সাড়া নেই মেয়েটা। সেই চুমুর রেশ ধরে বিছানায় এক কোণে চুপটি মেরে শুয়েছে। এই মুহূর্তে আফ্রিদকে কেউ দেখলে বলবে বউয়ের সাথে লুচ্চামি করতে গিয়ে অদ্ভুত অদ্ভুত আওয়াজ দিচ্ছে। এই বান্দির বাচ্চা, তাকা না। ন্যান্সি ঘাপটি মেরে শুয়ে থাকতে থাকতে এই মুহূর্তে বিরক্ত লাগছে। একটা মানুষ এতটা অসভ্য হয় কী করে? হতেই পারে, অসভ্য বলে কিছু নেই, না হলে আফ্রিদ তার জলযন্ত্র প্রমাণ। সমস্যা কি? আপনার ঘুমাতে দিচ্ছেন না কেন? বৃষ্টি আওয়াজ করছেন কেন? আফ্রিদ ঠোঁটে ঠোঁট চেপে হেসে ফেলল, অস্থির কণ্ঠে বলল, কখন থেকে বলতেছি টাকা, এমন যদি না তাকাস তাহলে কামড় দেবো। ন্যান্সি তাকালো না। বউটা হচ্ছে তার মতো ঘাটতারা, সব কিছুতে ঘাটতারামো করবে, এটা কেমন কথা? কোন ধরনের কথা? তুই বউ, বউয়ের মতো থাকবি, জড়াই ধরবি। তুই কেন কোলবালিশ জড়িয়ে ধরতে যাবি? আফ্রিদ রাগ লাগলো। সে রাগে ফুঁসতে ফুঁসতে একটানে ন্যান্সিকে নিজের কাছে নিয়ে গেল। বাহুতে টান পড়তে শিউরে উঠল মেয়েটা। ন্যান্সি কিছু বলতে যাবে, তার পূর্বে আফ্রিদ চোখ রাঙালো। অতঃপর 2 হাত শক্ত করে নিজের সাথে চেপে ধরে চোখ বুজে। এবারে তার শান্তি। এদিকে যে আরেকজন শক্তপোক্ত বাহুবন্ধনে আটকে আছে, সেটার কোনো ধ্যান জ্ঞান নেই তার। মধ্যরাতে নিস্তব্ধতায় ঘড়ির কাঁটা যেন একা একা কথোপকথন চালিয়ে যাচ্ছে, টিক টিক টিক। ন্যান্সির পেটের ভিতর উদর যেন বিদ্রোহ শুরু করছে। খিদেতে অস্থির লাগছে তার। ইদানিং খিদের যেন অকারণে বেড়ে গেছে, যেন শরীর নয়, মন কিছু খুঁজছে। আশপাশে এপাশ ওপাশ করে শেষমেশ বিছানা ছেড়ে উঠে বসল ন্যান্সি। পাশে ছড়িয়ে ঘুমিয়ে আছে নষ্টপ্রহর আফ্রিদ, যার ঘুমন্ত মুখে এমন এক শান্তি লেগেছে যেন পৃথিবীর কোনো দুঃখ তাকে স্পর্শ করে না। ন্যান্সি কিছুক্ষণ তাকিয়ে থাকলো। এই মানুষটাকে ঘৃণা করে, আবার ঠিক এই মানুষটার দিকে টান অনুভব করে। দুটো বিপরীত অনুভূতি যেন বুকে খেলা করছে। তার পরনে ছিল একজোড়া প্লাজো আর একটা ঢিলেঢালা ওভারসাইজের টি শার্ট, সাথে কেমন যেন মানিয়ে না নেওয়া একটা সিল্কি ওড়না। ওড়নাটা ইচ্ছে করেই নয়, তবুও পরে নিয়েছিল সে। কিন্তু আফ্রিদ, সেই দুষ্ট লোক, ঘুমের মধ্যে ওড়নাটা নিজের গায়ে পেঁচিয়ে রেখেছে, যেন অবচেতন ন্যান্সির গন্ধটুকু আঁকড়ে ধরতে পারে। ন্যান্সি চুপচাপ উঠে দাঁড়ায়। ঘরে মৃদু আলোয় তার অবয়ব বিছানার কেনারের সাথে মিলিয়ে গেল। ফ্লোরে পা রাখতে ঠান্ডা টাইলসে হালকা কাঁপুনি খেলল শরীরে। রাতের এই নীরবতা আর রান্নাঘরের পথটাকে যেন আরও অদ্ভুত আকর্ষণে টানছে তাকে, যেখানে কিছু একটা আছে যা তার খিদে মেটাবে, হয়তো শরীরের, হয়তো মনের। কিচেনের হালকা আলোয় ঘরটা নরম উজ্জ্বলতা ভরে গেছে। ন্যান্সি ফ্রিজ থেকে ঠান্ডা দুধ, জেলি আর আইসক্রিম বের করলো। নিজের মতো করে একটি মিষ্টি পাগল। আজ রাতের জন্য সে বানাচ্ছে ফালুদা। গ্লাসে স্তরে স্তরে সাজিয়ে জেলি শেপ করে রাখা বরফ, দুধ আর উপরে 1 চামচ আইসক্রিম। চেরি তুলে দিল। শেষে মনে হলো যেন ছোট্ট একটা বিজয় মুকুট। চোখ বুজে একটুখানি ঘ্রাণ নিল, ফিসফিস করে বলল, ইস, দেখে মনে হচ্ছে খেতে দারুণ হবে। বাইরে কটেজের চারপাশে তখন ঘন অন্ধকার ডুবে, শুধু জানলা দিয়ে ছড়িয়ে পড়ছে রান্নাঘরের আলো। সেই দৃশ্য সতর্ক করলো ঈশানকে। এই রাতে আলো জ্বলছে কেন?
সে দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে ভেতরে এলো। ভারী বুটের শব্দে নিস্তব্ধতা। ভেতরে এসে চমকে গেল। আফ্রিদের দেখা নেই, বরং ন্যান্সি দাঁড়িয়ে আছে বাটি হাতে, চোখে একরাশ তৃপ্তি। সন্ধিয়ান কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি করছেন আপনি ম্যাম? অপ্রত্যাশিত কণ্ঠ। চমকে গেল ন্যান্সি। কাঁধে হালকা ঝাঁকুনি খেলো, বাটিটা প্রায় পড়ে যাচ্ছিল। ঘুরে দাঁড়াতে চোখ পড়লো ঈশানকে। গম্ভীর মুখ, কিন্তু চোখে একরাশ কৌতূহল। দুপে এগিয়ে এসে বাটির ভেতরে তাকালো, তারপর নরম গলা বলল, আপনি বাটি হাতে কী করছেন? এগুলো কি? ন্যান্সি হেসে ফেলল, চড়া খোলামেলা এক হাসি। এগুলো ফালুদা, খেতে জাস্ট ইয়ামি। ঈশানের মুখ কঠিন ভাব টিকল না, লোভ হলো। ন্যান্সি দুষ্টু হেসে বলল, খাবেন ঈশান ভাই? ঈশান বলতেই যাবে, তখনই ন্যান্সি আওড়ালো, না, আপনাকে দেব না। সেদিন ফাঁসিয়ে দিয়েছিলেন, মনে নেই? মুখখানে কালো হয়ে গেল ঈশানের, চোখে হালকা দুষ্টু ফুটে উঠল, আমাকে দিন না এক চামচ। ন্যান্সি বেঁকে বসলো। ঈশান গলা নিচে করলো, খুব সুন্দর গন্ধ পাচ্ছি। ন্যান্সি হুমকি স্বরে বলল, দেবো, তবে এক সপ্তাহে। পরের বার আমি যে প্ল্যান বলবো তাই করতে হবে। ন্যান্সি ঈশানের টনক নড়ে উঠল। সে মোটেও ন্যান্সির ফাঁদে পা দেবে না। গতবার মরতে মরতে বেসেছে। ঠিক আছে, করব। এখন একটু দিন। ন্যান্সি নিজের বাটিটা এঁকে দিল। দুজনে 2 চামচ খেলো সবে। তখনই কোথা থেকে আফ্রিদ উড়ে এসে চৌ মেরে বাটিটা নিয়ে নিল। চামচ নাড়াতে নাড়াতে ঘুম জড়ানো চোখে তাকায়, অতঃপর জড়ানো করতে পারে, দেখতে কেমন যেন। তবে জানকীর বাচ্চা যখন খাচ্ছে নিশ্চয়ই ভালো হবে। আফ্রিদ পরপর অনেকগুলো চামচ খেয়ে নিল। ঈশানা ন্যান্সি হাঁ করে তাকিয়েছে। তারা তো খেতেই পারল না। আফ্রিদ প্রায় অর্ধেকটা খেয়ে বাকি অর্ধেকটা ঈশানের হাতে ধরিয়ে দিল, বাকিটা তোর। ঈশান সম্পূর্ণটা শেষ করলো। আসলে টেস্টি ছিল। নান্সির প্রচণ্ড রাগ লাগলো, তার খাবার সেই পাচ্ছে না। এটা কিন্তু ঠিক হচ্ছে না। আরে, আমার জন্য এগুলো। ঈশান তৃপ্তির হাসি ফেলল, দারুণ হয়েছে ইলহাম ম্যাম। ন্যান্সি ধুমধাম পা ফেলে ঈশানের পিঠে বসিয়ে দিল, আমি আর জীবনে আপনাকে কিছু দেব না। ঈশান আহাম্মক বনে গেল, সে কি একা খেয়েছে নাকি? তার সাথে তো বসও ছিল। আফ্রিদের দিকে তাকাতে আফ্রিদ চোখের ইশারা করলো। সাহসা ঈশান বেরিয়ে গেল, যেতে যেতে সদর দরজা লক করে দিল। টান টান ভঙ্গিতে দাঁড়ালো আফ্রিদ। ন্যান্সি হেসে হেসে বলল, আমরা আমার জন্য আরও আছে, বেহায়া লোক। ন্যান্সি আর একটা বাটি ছিল, বেশি বানিয়ে ফেলেছে। ভালো হয়েছে, অন্তত এখন খেতে পারছে। আফ্রিদ মুচকে এসে বলল, প্রতিদিন রাতে এমন নাটক করিস কেন? চল ঘুমোতে। ন্যান্সি বেঁকে গেল, নিজে ঘুমান। আপনার মতো ছুক ছুক লোক করার লোকের সাথে এক বিছানায় ঘুমাবো না। চোখ রাঙালো আফ্রিদ। শালির মেয়ে, চুপ, চল। নান্সি গেল না। আফ্রিদের ধৈর্য নেই, এবার বিরক্ত হলো, ঠিক আছে থাক, কিন্তু পরে কিছু ধরলে আমাকে বলতে আসিস না। নান্সি ব্যঙ্গাত্মক সহ বলল, আমি যেন ভয় পাই, যত সব। আফ্রিদ যেভাবে হাসছিল সেভাবে সিঁড়ি বেয়ে উপরে উঠল। যেতে যেতে মেসেজ করলো কাউকে। আফ্রিদ চলে যেতেই কিচেনের লাইট অফ হয়ে গেলো। আটকে উঠল নান্সি, বিষয়টা কী হলো? আফ্রিদ তাকে ভয় দেখাতে লাইট অফ করে দিল কি কোনোভাবে? বেল বেজে উঠল। আরেক দফা চমকে উঠল ন্যান্সি। ঈশান ভাইকে আবার ফিরেছে ভাবুক। ন্যান্সি দ্রুত দরজার কাছে দিল, না, কেউ নেই তো। নিচের দিকে দৃষ্টি দিতে ভ্রুতয় কুঞ্চিত হলো। বাক্স রাখা, লালচে রঙের বাক্স। বাক্সটা খোলার সব মুহূর্তে যেন সময় থেমে গেল। ন্যান্সির নিঃশ্বাস গলা আটকে গেল, চোখ বড় বড় হয়ে গেল। তার পরক্ষণে একটি বিকট চিৎকারে পুরো কটেজ কেঁপে উঠল। বাক্সের ভেতরে পড়েছে একটা কাটা মাথা, রক্ত শুকিয়ে বাদামি রং নিয়েছে। চুলের গোছায় জমে থাকা দাগগুলো এখনো কেমন। সেই মুখ, হ্যাঁ, ওই সেই লোকটা যে এক রাতে দাঁড়িয়ে তাকে চড় মেরেছিল। তার কুৎসিত হাসি এসে বলছে, এক রাতের দাম কত? ন্যান্সি হুমড়ি খেয়ে মাটিতে পড়ে গেল, পিঠ ঠেকে গেল ঠান্ডা টাচে। আর ভয়ে কাঁপতে কাঁপতে হামাগুড়িতে পিছু হাঁটতে লাগলো। মুখ দিয়ে একটার পর একটা চিৎকার বেরিয়েছে, আফ্রিদ, আফ্রিদ। কিন্তু উপর থেকে কোনো সাড়া নেই, শুধু নিজের কণ্ঠের প্রতিধ্বনি বাজতে লাগলো। দু হাতে মুখ চেপে বসে পড়ল ন্যান্সি। তার শ্বাস প্রশ্বাস এলোমেলো, বুকের ভিতর দূর দূর। ধীরে ধীরে মাথা তুলে আবার তাকালো দরজার দিকে। বাক্সটা নেই। এক মুহূর্তের আগে যেটা ছিল সেটা এখনো হুদাও। ন্যান্সির চোখ ছাড়া পড়া, না, এটা তো এখানেই ছিল। ন্যান্সির গলা কেঁপে উঠল, ঠোঁট শুকিয়ে। সে এক ঝটকে উঠে দাঁড়ালো, দ্রুত হাতে দরজাটা বন্ধ করে দিল। তার পাগলের মতো দৌড়ে সিঁড়ির দিকে উঠতে লাগলো, কান্নায় গলা ভারী, নিঃশ্বাস কাঁপছে আর হেঁচকে উঠছে বারবার। ঈশান হেসে কুটি কুটি অবস্থা। বেচারি ইলহাম ম্যামের জন্য খারাপ লাগছে তার। সব দোষ আফ্রিদের। ঠিকই নিজের বউটাকে কাটা মাথা গিফট করেই ছাড়লো। রুমে এসে বিছানায় হামলে পড়ল নান্সি। আফ্রিদ ঘুমাচ্ছে। ভয়ে কম্পটা টেনে আফ্রিদের বুকের কাছে চলে এসেছে। আফ্রিদকে ফিস ফিস করে ডাকতে লাগলো, আফ্রিদ,
উঠুন আফ্রিদ, উঠুন না প্লিজ। আফ্রিদ ঘুমের মধ্যে শব্দ করলো, কি হয়েছে? ঘুমাতে দে। ন্যান্সি কাঁপছে থরথর করে। আফ্রিদ বাইরে, কাটা মাথা। আফ্রিদ ভুরু উঁচিয়ে তাকালো তার দিকে, শাসনের সাথে বলল, তোর মনের ভুল সব কিছু। বেশি বেশি এসব নিয়ে ভাবলে এমনই হয়। ন্যান্সি কেঁদে ফেলল ঠোঁট কামড়ে। আমি মিথ্যে বলছি না, সত্যি কিছু ছিল। আফ্রিদ এক দৃষ্টিতে তাকিয়ে ক্রন্দনরত মুখ পানে জড়ানো কণ্ঠে বলল, চল দেখে আসি। ন্যান্সি আফ্রিদের বাহু খামচে ধরল। সে যাবে না। দ্রুত মাথা নাড়িয়ে অসম্মতি জানলা। আফ্রিদের ঠোঁট জোড়া ভিজে উঠল। চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিল। ন্যান্সি চোখ বুঝলো, লম্বা নিঃশ্বাস নিল। আফ্রিদ মুচকে এসলো। হাসিটা দেখলো না, না তার জান কি বাঁচা। কাছে আয়। দু হাতে কম্পটটা দিয়ে ন্যান্সিকে ঢেকে দিল। অতঃপর ন্যান্সির মুখ গুজে আফ্রিদের বুকে। ভয়ে ক্ষণে ক্ষণে কাঁপছে। আফ্রিদ এসিটা বাড়িয়ে দিল। খুব কাছাকাছি আছে, তবুও ন্যান্সি এমনভাবে আঁকড়ে ধরছে যেন পারলে আফ্রিদের বুকের ভিতর ঢুকে যাবে। আফ্রিদ বাঁকা হেসে এক ধাক্কায় ন্যান্সিকে বিছানায় ফেলে তার উপরে চলে আসে। ভয়ার্ত ন্যান্সি বিনা বাক্য বয়ে তাকে দুহাত আঁকড়ে ধরে। এবারে তার ভয়ের মাত্রা দেখুন। আফ্রিদের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে সে অদ্ভুত জিনিস দেখেছে, কিন্তু আফ্রিদ যে বারবার বলে সে ভুল দেখছে, আসলেই কি ভুল দেখছে? আফ্রিদ তার কানে কিছু মুখ পিষে ফিসফিস করে। ভয়টা দারুণ ছিল। তেতে উঠল ন্যান্সি, কামড় বসলো তার কাঁধে। ন্যান্সি বুঝলই না কামড়ে ব্যথা না অন্যরকম কিছু অনুভব করছে। এই বেয়াদব পুরুষ। ইস, বহুত ফিল আসছে। তোর ফিল আসে না? আসবেই কী করে? মুডের তো মায়ের বাপ করতে ওস্তাদ। তুই এখন যে এই অবস্থায়, আমার জন্য একটু ইটিস পিটিস করতে ইচ্ছে করছে। ন্যান্সি খামোশ হয়ে পিঠ আঁকড়ে ধরে। এই বুঝে আফ্রিদ তার মাথার উপর সরলে সে মাথাটা দেখতে পাবে। বীভৎস দৃশ্য। ন্যান্সি গভীর ঘুমে তলিয়ে গেল। আফ্রিদ ঝুঁকে ওষ্ঠ ছোঁয়ালো তার লালচে গেলে। শান্ত হয়ে বলল, সরি প্রাণ, বাট তোর জানা উচিত তোকে বাজেভাবে ছুঁতে চাওয়া মানুষটাকে তোর আফ্রিদা হোসেন দুনিয়া থেকে মিটিয়ে দিছে। আই এম সরি বান্দি, ভয় দেখানোর জন্য। পুরোটা রাত ছটপট করে করছে ন্যান্সি। ঘুমোতে দেয় না আফ্রিদকে। একটু পর পর উঠে বসছে। ভয় পেয়েছে মেয়েটা। আফ্রিদ আর ঘুমায়নি। পরের রাতটুকু জেগেই কাটেছে। পরদিন বিকেলে ন্যান্সি ঘুম থেকে উঠে ঈশানকে নিয়ে কটেজের কোণায় তল্লাশি চালিয়েছে রীতিমতো, কিন্তু লাভ হয়নি। কিছুই পেল না। শেষমেশ আফ্রিদের ধমকে সব খোঁজাখুঁজি ছেড়ে দিছে। তার আগে একচোট তর্ক। আপনি মিথ্যে বলেছেন সবসময় আপকে। কথার পিঠে আপনি দেখে বলে, বান্দির বাচ্চা, কি মিথ্যে বলছে? কোথায় মা দেখা? কিন্তু দেখাতে পারে না ন্যান্সি। বিকালের দিকে আফ্রিদ নিজেকে তৈরি করতে ব্যস্ত। আচমকা রুমে প্রবেশ করলো ন্যান্সি। চোখ দুটো তার দিকে স্থির। ইটালিয়ান কাট, ব্ল্যাক টক্সেডো, সিল্কের হালকা শাইন, কোঁকড়ানো ঢেউ খেলে যাওয়া চুলগুলো যেন তার লম্বা দেহকে আরও সুঠাম করে তুলছে। কালো শার্টিন শার্ট, সামান্য আনবাটন করা কলার, পালিশ করা ব্ল্যাক অক্সফোর্ড শু, একেবারে চকচকে। হাতের কবজিতে সিলভার কালের ঘড়িটা চকচক করছে। বুক প্যাকেটে সাদা সিল্ক পকেট স্কোয়ার, গায়ে সিভিল ক্রিস্টাল নাম্বার 1 পারফিউমটা স্প্রে করছে আফ্রিদ। পুরো নিঃশ্বাস টেনে নিল ন্যান্সি। এই নষ্ট পুরুষ এত সুন্দর কেন? প্রচণ্ড মায়া মায়া লাগে থাকে। মাথায় রে এমনি তাকাস না, পাওয়ার কাট হবে। থতমতে খেয়ে যায় ন্যান্সি। নির্লজ্জ পুরুষের মুখে একটু লাগাম নেই। কেন যে এই পুরুষ তার স্বামী হলো? সম্পূর্ণ রেডি হতে ড্রেসিং টেবিলের সামনে হাতে ভর দিয়ে উল্টো হয়ে দাঁড়ালো আফ্রিদ। ঠোঁটের কোণে তার সুন্দর হাসিখানা এখনো খেলা করছে। ন্যান্সি হাঁসফাঁস করছে। ওভাবে তাকাচ্ছেন কেন? আফ্রিদ বাঁকা হাসে বলল, কাবার থেকে ড্রেসটা আছে, ওটা নিয়ে আয়। 15 মিনিটের মধ্যে রেডি হয়ে। কপাল কুঞ্চন করে নিল ন্যান্সি। সন্ধিহান কণ্ঠে শুধু, আমরা কোথায় যাব? আফ্রিদ ঠোঁটে গোল করে চুমু ছেড়ে দিয়ে ন্যান্সির দিকে তাকালো। ফাজলামি করে আওড়ালো, তোকে বিক্রি করতে। আতকে উঠল ন্যান্সি। বুকের ভেতর মোচড় দিল। ভয়ে কণ্ঠনালী কাঁপে। আমাকে কিনবে কে? এবারও হাসলো আফ্রিদ। হাসকি টেনে বলল, আফ্রিদা হোসেনই কিনবে। ক্ষোভ হলো ন্যান্সির। মুখশ্রী জুড়ে রাগের আভাস। নিরীক্ষে মেজাজে বলল, নিজের কাছে বিক্রি করে নিজেকেই কিনছেন? এটা কেমন লজিক? ফুস করে নিঃশ্বাস ছাড়ল আফ্রিদ। কৈফিয়ত দিতে প্রচণ্ড বিরক্ত লাগছে। তারপরে শালীর বেয়াদব বউটাকে হাজারটা কথার কৈফিয়ত। তোর মাথায় ব্রেন আর পৌরসভার ড্রেন সমান। তেতে উঠল ন্যান্সি। তার ব্রেনকে শেষমেশ ড্রেন বানিয়ে দিল। তোর 14 গোষ্ঠী ব্রেন ড্রেনের মতো। খারাপ লোক একটা। এক পাশে হেসে ফেললো আফ্রিদ। ঘাড় ম্যাসাজ করলো। দেখ, দ্রুত রেডি হয়ে আয়, নয়তো বিছানায় যেতে হবে। আর আমি এই মুহূর্তে চাচ্ছি না
আমার শার্টে তোর লিপস্টিকের দাগ লাগুক। আফ্রিদের শীতল হুমকিতে স্তব্ধ ন্যান্সি। ফাঁকা ঢোক গিলে কভার থেকে তার দেওয়ার ড্রেসটা বের করে ওয়াশরুমে গেল। হাতের ফোন নিয়ে নিচে ড্রয়িং রুমে গেল। ঈশান প্রথম থেকে তার অপেক্ষায় থাকো। কিঞ্চিত ভরকানো কণ্ঠে শুধু, বস, ম্যামকে নিয়ে যাওয়ার কি খুব প্রয়োজন? আপনি জানেন ওখানে মার্কো, ডেভিল, কিং জং সবাই আছে। তাহলে কেন ম্যামকে নিয়ে যাচ্ছেন? আফরিন নিরুত্তর। কিছুক্ষণ পর গলস চোখ থেকে সরিয়ে নামিয়ে নিল। ধূর্ত শিকারী ন্যান্সির দৃষ্টি ফিরিয়ে ভয়ানক কণ্ঠে হারালো, কেউ একজন জানিয়েছে আফ্রিদ আহসান, দ্য গ্রেট মাফিয়া কিং আফ্রিদ আহসান কিছু একটা করছে, অথচ কেউ জানে না। কিন্তু কিন্তু এখন এটা জেনে গেছে আন্ডার ওয়ার্ল্ডের প্রত্যেকটা মাফিয়া গ্যাং। ঈশান একই কণ্ঠে বলল, হাউ দিস পসিবল বস? তবে কি একটা কথা লিক হয়েছে? চিরচেনা সেই পাকা হাসি কায়দায় আফ্রিদ প্যান্টের পকেটে দুহাত টান গুজে বলল, আজকে রাতে ন্যান্সি ইভেন্টে যাচ্ছে না, ওকে অন্য কোথাও পাঠাবো। ডান ভুল কোচকালো ঈশান। কোথায় বস? জাস্ট ওয়েট অ্যান্ড সি। ঈশান আর কি বলবে, উষ্ঠ নড়াবে তার আগে হিলের ঠক ঠক শব্দ তুলে সিঁড়ি বেয়ে নিচে আসতে লাগলো ন্যান্সি। আফ্রিদ আর রেশান দুজনের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম। আফ্রিদ শান্ত দৃষ্টিতে তাকালো তার দিকে। পরনে টু পিস, উপরে রয়েছে সাদা শিফনের কাপড়ে ভি নেক বাটন টাপ, হাতের প্রান্ত কালো বর্ডার, কোমরে কালো রিনোর বেল্টের বাঁধা একটি সুন্দর বো নট যা পুরো ন্যান্সিকে ফুটিয়ে তুলছে। নিচে রয়েছে কালো ফ্লোই লং মাক্সি স্কার্ট যা অনায়াসে বাতাস দুলে উঠছে, অনায়াসে এলিগেন্স ছাপ ফেলছে। পিস ওয়েস্টার্ন লং স্কার্ট। ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়ল আফ্রিদ। বান্দির বাচ্চা, এত আদর কেন? পায়ে সাদা হাই হিল, হাতে ট্রান্সপারেন্ট হ্যান্ডব্যাগ। আফ্রিদের একান্ত ব্যক্তিগত নারী, লাস্যময় কতটা লাবণ্যময়। আফ্রিদ শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। ওই যে গোল গোল চোখ দুটো, আইলাইনার, নিখুঁত সৌন্দর্য আরও বেশি ফুটে উঠছে। ঠোঁট লালচে লিপস্টিক, তার পরনে পছন্দের গাল দুটো বড়ার মতো লালচে আভায় রঙিন হয়ে ওঠে। আফ্রিদ জানে না কীভাবে প্রকাশ করতে হয়। সে ছোঁয়াতে বিশ্বাসী, একটুখানি ছুঁয়ে ভেতরের সব অনুভূতি বুঝিয়ে দেয়। এভাবে তাকাচ্ছেন কেন? নষ্ট করে পিক করে হেসে ফেলল ঈশান। মোটা ভ্রুদ্বয়খানে ভাঁজ পড়ে আফ্রিদের। বিরক্ত চবর্গ শব্দ উচ্চারণ করে নান্সি ঈশানের উদ্দেশ্যে বলে, ভাইয়া নিজের বসকে বলে দিন এভাবে অশ্লীলে নজর না দিতে। সহসা ঈশান সহসা কথা ট্রান্সফার করে, বস শুনছেন? অশ্লীল দৃষ্টিতে তাকানো বাড়ান, দাঁতে দাঁত পিষে তাকালো আফ্রিদ। দমে গেল ঈশান। ন্যান্সি ভাবলেন হিসভাবে বললে, চলুন তাড়াতাড়ি, আমাকে বিক্রি করে দিন। অন্যের বাড়ি গিয়ে দেখতে হবে বাড়িটা থাকার যোগ্য কিনা। লম্বা সিল্কি চুলগুলো আঙুলে পেঁচিয়ে নিল আফ্রিদ। চুপ সাবর্ণা, তুই বেশি কথা বলিস। ঈশান পারে না লুটিপুটি খেয়ে হাসে। এটা নাকি ঘুরতে যাচ্ছে। আফ্রিদ ঈশানের উদ্দেশ্যে বলল, আমার না কড়া করে ইন্টু পিন্টু করতে ইচ্ছে করে, তুই মুখ ঘোরা কোথাকার। ঈশান তড়িৎ গতিতে কটেজ থেকে বেরিয়ে যায়। ন্যান্সি কিছু বলবে তার আগে, বান্দিরে, কারেন্টের পাওয়ার কম, এক্ষুনি আমার সাপ্লাই দে। আষ্টে পিষ্টে ধরিয়ে ধরে আফ্রিদ নান্সিকে। নান্সির রাগান্বিত বলে, সবসময় জড়িয়ে ধরার ধান্দা। আফ্রিদ গাল ভর্তি হেসে বলে, ইস, আমার নিতা আম্বানি বলে কি, কাল সারা রাত এই বান্দার বুকে ছিঁড়ে তুই। ন্যান্সি কপাল কুচকে বলে, ভয় পেয়েছিলাম তাই। আফ্রিদ ঝটপট ন্যান্সির ওষ্ঠজোড়া আঁকড়ে ধরতে চাইল। আফ্রিদ হতভম্ব। ন্যান্সি মিনিটের মধ্যে সরে এলো, ধাক্কা দিল আফ্রিদকে। ন্যান্সি সজোরে আফ্রিদের মেইন পয়েন্টে ঘুষি বসিয়ে দিল। ঠোঁটে ফাঁক করে আছড়ে শব্দে কেঁকে উঠলেন আফ্রিদ। শালি, শেষমেশ মেইন পয়েন্টে শিট শিট। ন্যান্সি ঠোঁট টিপে হাসলো, কুম্ফু মাস্টার আমি, সাবধান। আফ্রিদ দাঁত কিরমির করে বলল, আমার বালের মাস্টার তুই, আমার করিসীমা রাত্রে দেখাবো আপনারে। মুখ বাঁকালো নান্সি, তার কথা মোটেও পাত্তা দিল না। আফ্রিদ রোজ রয়্যাল ডপলার গাড়িটা দাঁড়িয়েছে। সিকিউরিটি গার্ড দরজাটা খুলে দিতেই দুজনে উঠে পড়ল। নান্সিকে আর খুঁজে পায় গে। পুরুষটা কাজ করে, মুখে শুধু বলে বিজনেস করে। কিসের বিজনেস? একটা সত্যি কথা বলবেন? আফ্রিদ ফোনে দৃষ্টি রেখে বলল। নান্সি আমতা আমতা করলো, আপনি কি চোরাচালান করেন? সুচলা দৃষ্টিতে তাকালো। এই বউ বলে কি? এটা কেন বললি? ন্যান্সি সন্ধিহান কণ্ঠে শুধু, এই যে দামি গাড়ি, কারিগরি টাকা, এগুলো কোথা থেকে পান? নিশ্চয়ই চুরি ডাকাতি করেন, তাই না? আফ্রিদ বাঁকা হাসলো। হ্যাঁ, তোর প্রতিবেশী বাপ রে ডাকাতি করে মাইয়েগো কাছে বিক্রি করে এগুলো আনছি। ধুম করে একটা কিল বসে আফ্রিদের পিঠে। তর্জনী দেখে শাসনের সহিত বলে, এই আপনি কোনো মাফিয়া টাফিয়া নন? আফ্রিদ
ভাবলেহীনভাবে আওড়ালো, আমি টারিস্ট। থাইল্যান্ডে অন্তর্গত শহরের পাত্তায়া অদ্ভুত এক অচেনা প্রান্তে এক রহস্যময় ভিলা, যেটা মানচিত্রে নেই, অথচ সব বড় বড় চিকেন মাফিয়ার গোপন ইভেন্টের প্রান্তে। কিন্তু কথিত আছে হাউস অফ শ্যাডোস নামে এই ভিলাটি পাহাড়ের গায়ে তৈরি করছে সমুদ্রের গর্জন, তার নিচে বাঁচতে থাকে টালের ঢাকে। এখানে মাফিয়াদের উপস্থিতি বছরে একবার হয়ে ওঠে। কালো স্যুট পরা মানুষগুলো লাল ওয়াইনে গ্লাসে হাতে ঘুরে বেড়ায়, কারো হাসি যেন ধারালো ব্লেড, কারো গোপনতা যেন বন্দুকের টিকার। গোপন লেনদেন হয়ে সোনালি সিগারে ধেয়ে ঢেকে থাকা কনফারেন্স হলে বাইরের পাহারা থেকে সবসময় লোক, যাদের চোখে পড়লে মনে হয় তারা শুধু দেহ নয়, আত্মাকে গুলি করে ফেলতেছে। আজ রাতেটা যেন পুরো থাইল্যান্ডে আকাশ ঝুলছে হাউস অফ শ্যাডো ভিলার উপর, চারপাশে পাহাড়ে সমুদ্র গঞ্জন। ড্যান্স ফ্লোর যেন আগুনে পরিণত হয়েছে, লাল ও আলো কালোয় আলোয় মেতে যাচ্ছে মেয়েরা, নাচের তালে এক অদ্ভুত জাদু, যে জাদু পুরুষদের চোখকে বেঁধে রাখে আর রাত করে তোলে অনস্ত। ভিলারের প্রতিটি কোনায় গুঞ্জন, মাফিয়াদের ফিসফিসানি, গোপন লেনদেন, হাসির আড়ালের ধারণা। মার্কো, ডেভিল, কিংজন একত্র বসেছে আজকে। কিংজং তাদের উদ্দেশ্যে আওড়ালো, এভরিওয়ান হ্যাজ অ্যারাইভ, বাট হোয়ার হ্যাড আফ্রিদি হাসান? মার্কো ককটেলের গ্লাসে চুমুক দিয়ে বলে, আই থিঙ্ক শি ইজ হাইডিং আন্ডার হিজ ওয়াইফ ভেলস। হেসে ফেলল ডেভিল, দ্য ওয়ান রিয়েলি ফানি মার্কো। গোল্ডেন প্লাজাও সাজানো খাবারগুলো দামি বিলাসিতা, ক্যাভিয়ান থেকে শুরু করে সামুদ্রিক ডিশ, প্রতিটি কোনায় সাদা ক্ষমতার স্বাদ। লন জুড়ে লম্বা লিমুজিন পার্ক করা, বাইরে পাহারা দিচ্ছে হায়নার মতো গার্ডগুলো। তখন ওই রোজ নোয়ার ডপলেট গাড়িটা এসে থামলো। অনেকগুলো গার্ড বেরিয়েছে, সাথে ঈশান বরাবরের মতো এবারও সবাইকে টেক্কা দিয়ে নিজেকে বিভিন্নভাবে প্রেজেন্ট করছে। আফ্রিদের আগমনে খবরটা ইতিমধ্যে ভেতরে চলে গেছে। ইভেন কিম লিওন এগিয়ে এসে হ্যান্ডশেক করলো তার সাথে, মৃদুস্বর বলল, ওয়েলকাম মাই ফ্রেন্ড, হাই ওয়াজ ইয়োর ব্রাদার, ইউ উড কাম। বাঁকা হাসলো আফ্রিদ, তার হাসিটা যে কোনো অন্তরে কাঁপিয়ে উঠল। তার ছিল সে বলল, ওরি রিডিকুলাস। কিম লিও ভেতরে উদ্দেশ্যে পা বাড়ায়। ঈশান আফ্রিদের কানে ফিসফিস বলল, ম্যাম জায়গা মতো পৌঁছে গেছে। স্বস্তির নিঃশ্বাস ছিল আফ্রিদ। সে কখনোই চায় না ন্যান্সিকেই থাকুক। তারপর তো জেনে গেছে মনস্টারগুলো সে বিয়ে করেছে। ভেতরে প্রবেশ করতে একে একে সবার সাথেই দেখা হলো আফ্রিদের। অবশেষে মুখোমুখি হলো আফ্রিদা হোসেন ও মার্কো ওষ্ঠ বাকি হেসে হ্যান্ডশেক করে হাত বাড়িয়ে দিল। আফ্রিদ হাত মেলে, পরক্ষণে ঈশানের দেশ পড়ল, আবে নাতি, হাতে নোংরা লেগেছে, এক্ষুনি ধুতে হবে, লাল পানি নিয়ে। ঈশান টিটকিরি মার্কা হাসিটা ওয়াইনের বোতলটা হাতে এনে দিল আফ্রিদের। ঘোর লাগা অপমানিত হলো মার্কো, কিছু বলতে নিলে হাতের ইশারায় থামিয়ে দিল কিমলিও। আফ্রিদি হাসানের সাথে বড় বড় ডিল রয়েছে, যেগুলো একবার ক্যান্সেল হলে কোটি কোটি টাকার প্রজেক্ট লস আসবে। আর এই মার্কো শত্রুতার জন্য নিজেদের লস করবে নাকি? আফ্রিদ লম্বা সিগারেট ধরল, লম্বা টান দিয়ে বলে, টাইম ওয়েস্ট। কিংজং মাঝখান থেকে আফ্রিদকে খোঁচা মেরে বলল, ডিড দ্য গ্রেট মাফিয়া কিং ফাইনালি গেট ম্যারিড? আফ্রিদ সুচল দৃষ্টিতে তাকালো। মার্কো একটা পৈশাসিক আনন্দ পেল তাকে দেখে। আফ্রিদ বিরক্ত কণ্ঠে বলল, অন্যের পাছায় না দেখে নিজের পাছায় নজর দিলে উন্নতি করতে পারতি মার্কো। নিজের ক্রোধ মস্তিষ্ক ফেটে যাচ্ছে মার্কোর। দিস ইজ টু মাচ অ্যাসান। মাফিয়ার মুখে শেষমেশ এসব ভাষা। আফ্রিদ বাঁকা এসে বলল, তাহলে তোর ভাষ্য মতে ইয়োর নেচার ইজ টু বি? রাগান্বিত স্বরে বলে উঠল মার্কো। আফ্রিদ প্রচণ্ড পিছু, একে একে বিজনেস ডিল নিয়ে আলোচনা হচ্ছে। আফ্রিদের হাতে ট্যাব রয়েছে। নিচের দিকে তাকিয়ে আছে আফ্রিদ। ন্যান্সির হাস্যোজ্জ্বল মুখখানে দেখাচ্ছে। আশেপাশে অনেক গার্ড ন্যান্সিকে হাসছে, আশেপাশে ঘুরছে। আশেপাশে অনেকগুলো গার্ড পাহারা দিচ্ছে। পাহাড়ি এই জায়গাটা ভীষণ মনে ধরছে ন্যান্সির, কিন্তু আফ্রিদকে খুঁজে পাচ্ছে না। লোকটা বলছে 2 ঘন্টা, এরপর আসবে। একজন গার্ড আইসক্রিম বাক্স এনে দিল। ম্যাম টেক ইট। ন্যান্সি এক গাল হেসে আইসক্রিমটা নিল। থ্যাংক ইউ। পরক্ষণে ডিসকাশন
করে লাভ হলো না। আফ্রিদের মাঝখান থেকে বলে উঠল, ডিল ক্যান্সেল, প্ল্যানটা পুরোই ফালতু। মার্কো তীব্র তাক নিয়ে বলল, মাস্টার প্ল্যান এটা তুমি বলছো? আফ্রিদ বিরক্তিকর কণ্ঠে বলল, কিঞ্জন, আমি তার সাথে ডিল করি না। প্ল্যানটা যেহেতু মার্কো দিয়েছে সেটা আফ্রিদ রিজেক্ট করছে, সেটা বেশ ভালোই পেয়েছে। হোয়াট ইজ প্রবলেম? ঈশানকে ইশারাই করলো। ও ঈশান বলল, রাশিয়ায় অলরেডি 1000টা ট্রলার রয়েছে, তাদের শুধু শুধু এগুলো রাশিয়া দিতে হবে। আফ্রিদ চবর্গ উচ্চারণ করলো, এই ট্রলার পাঠাবে কে? মার্কো থমথমে মুখে বলল, আমার লেফট হ্যান্ড কার্লোস। আফ্রিদ আচানক ঠোঁট সরিয়ে বলল, ঈশান তুই আমার রাইট হ্যান্ড নাকি লেফট হ্যান্ড? ঈশান বিড়বিড় করে বলল, রাইট হ্যান্ড। আফ্রিদ খিক করে হেসে বলল, ভালোই হয়েছে লেফট হ্যান্ড হোসনি, না হলে পাছায় ধোয়ার কাজে আসতি। হো হো করে শব্দে ঈশান আর আফ্রিদ হেসে উঠল। মার্কোকে নিয়ে প্রায় সবাই বেশ মজা উড়ালো। অ্যাঞ্জেলিনা অ্যাঞ্জেল পর্ব 4 পুরো গল্প প্লে